লড়াইটা বিরোধী দলের সঙ্গে মমতার হচ্ছে না দিল্লির শাসক দলের সঙ্গে মমতার হচ্ছে, সেটাই তো বুঝতে পারছি না। কারণ মূল লড়াইটা তো এখন মোদি বনাম মমতা হয়ে গেছে না। বঙ্গ কোনোদিনই সহজে ধরা দেয় না, ইতিহাস তো তাই বলে। একদম। তৃণমূল কেন থাকবে, এটার কি উত্তর আপনার কাছে? মমতাকে তাড়ানোর জন্য একটা মমতা প্রয়োজন, সেই মমতাটা কিন্তু বিজেপিও খুঁজে পায়নি এখন। বাঙালি মুখ কোথায় বিজেপিতে? আবার এদিকে তৃণমূলের ক্ষেত্রে এই প্রশ্নটা ওঠে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকেন তাহলে তৃণমূল দলটার কি হবে? এই লড়াই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একা কিন্তু লড়াইটা জুটছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো। হয়তো ভাবা মুশকিল হয়ে যাবে এখন জয় শ্রীরাম ছাড়া বিজেপি। ভোটের রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা একেবারে অন্যায়। আপনার কি মনে হচ্ছে সিপিএম এর কি পরিস্থিতি এইবারের ভোটে? বামেদের একটা সুযোগ এসেছে, কটা আসন পাবে আমি ওই সমস্ত, তাহলে আমাকে ওই না না টিয়া পাখি নিয়ে বসতে না, হবে। ওই কিন্তু এক্সিট সেটা- পোলের গল্পে আমরা যাব না দাদা। এক্সিট পোল ইজ এ পার্ট অফ, ইটস এ বিগ বিজনেস। সুতরাং একটা ভোট মানে একটা ইন্ডাস্ট্রি। তো আমি নিজে ব্যক্তিগতভাবে এক্সিট পোল ব্যান করে দেওয়ার পক্ষে। এখন এই যে এত আক্রমণের রাজনীতি, একেবারে পার্সোনাল লেভেলে চলে যাওয়া, এটা কি আগে ছিল? আমি সেদিনকে নরেন্দ্র মোদীকে দেখলাম রাহুল গান্ধীর সাথে কথা বলছেন, রাহুল গান্ধী সংসদে যাচ্ছেন। আমার না দেখে যেন মনে হলো যে একটু আমি আরাম পেলাম। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আমাদের রাজ্যে শুরু হয়ে গেছে ভোট যুদ্ধ। কে জিতবে কে হারবে তা নিয়ে উত্তেজনা চরমে। এরই মধ্যে আমাদের সঙ্গে এই পডকাস্টে চলে এসেছেন সাংবাদিক জয়ন্ত ঘোষাল। 1984 সাল থেকে তিনি ভোট রাজনীতির সাক্ষী, অনেকগুলো পালাবদল দেখেছেন। তার অভিজ্ঞতার কথা শুনবো, আরও অনেক কিছু জানবো। সঙ্গে থাকুন। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? ভালো থাকার চেষ্টা করছি সঙ্গীতা, কেননা একটা যুদ্ধের আবহ তো। একদম, যুদ্ধ শুরু হয়ে গেছে। একদম। আপনার কি মনে হচ্ছে 2021 আর 2026 কি পার্থক্য হতে চলেছে? দেখো, 2021 আর 2026 দুটো নির্বাচন, সবসময় প্রত্যেকটা নির্বাচনই ইউনিক হয়, আলাদা। এবারে এই রকম নির্বাচন, আমি 40 বছরের বেশি সময় ধরে ভোট কভার করছি, এই রকম ভোট মানে দেখিনি। তার কারণটা হচ্ছে বিরোধী দল বিজেপি পশ্চিমবঙ্গে, আর কেন্দ্রে বিজেপি শাসক দল। লড়াইটা বিরোধী দলের সঙ্গে মমতার হচ্ছে না দিল্লির শাসক দলের সঙ্গে মমতার হচ্ছে, সেটাই তো বুঝতে পারছি না। কারণ মূল লড়াইটা তো এখন মোদি বনাম মমতা হয়ে গেছে না। মমতা বলছে 294টা আসনে আমি প্রার্থী, মোদিও বলছে যে হাম্বি মিলিটারি তো তুমবি মিলিটারি তো হাম্বি মিলিটারি, যে আমিও 294টা আসলে মোদি প্রার্থী। তো এখন তো মানে কোনো তুলনা হয় না অন্য কোনো নির্বাচনের সঙ্গে এই নির্বাচন। কিন্তু গতবারও কিন্তু আমরা দেখলাম খানিকটা এরকম হলো। না, ক্রমশ বাড়াচ্ছে বিজেপি তার যে রণকৌশল। এবং একটা ইংরেজিতে কথা আছে না যে ট্রায়াল অ্যান্ড এরার, মানে তুমি ভুল করতে করতেও শিক্ষা লাভ করো। এই ট্রায়াল অ্যান্ড এরার মেথোডোলজিটা বিজেপি করছে। দেখো, বিজেপির একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে বিজেপি কি ছিল আর বিজেপি কি হলো। মানে বিজেপি এখানে যে যাত্রাপথ পশ্চিমবঙ্গে, সেখানে বিজেপি তো কিছু ছিল না। আমি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কালকা মেলে করে আসছি। আমি অটল বিহারী বাজপেয়ীকে জিজ্ঞাসা করলাম যে আপনি যে কলকাতায় যাচ্ছেন, জনসভা হবে, তো বলে জানো তো আমার জীবনের একটাই দুঃখ, আমি শ্যামাপ্রসাদ মুখার্জির সেক্রেটারি ছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির এখনও পর্যন্ত এখানে কমিউনিস্টদের রাজত্ব চলছে এখনও। তো আমাদের এটা একটা আনফিনিশড অ্যাজেন্ডা, যে পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি তো বাঙালি ছিলেন, জনসংঘের তিনি প্রতিষ্ঠাতা, সেখানেই আমরা কিছু করতে পারলাম না, হিন্দি বলয়ের পার্টি হয়ে রইলাম। এবং অমিত শাহও কিন্তু সাংবাদিক বৈঠক করে, যখন উনি প্রথম অধ্যক্ষ হলেন দলের, উনি বললেন যে আমরা প্যান ইন্ডিয়ান পার্টি তখনই আমরা নিজেদের বলতে পারবো যখন হিন্দি বলয় থেকে বেরিয়ে গিয়ে আমরা অসমে যেরকম হলো তখন একটু রক্তের স্বাদ পেলো, যে আমরা তার উত্তর পূর্বাঞ্চলটাও 8খানা রাজ্য আছে, তারপরে উড়িষ্যা হলো, তাহলে ত্রিপুরা হলো, তাহলে পশ্চিমবঙ্গটাকে তো চারদিক থেকে আমরা ঘিরে ফেলছি, ওই যে বলছেন অঙ্গ বঙ্গ কলিঙ্গ, তাহলে এবার বঙ্গটা দখল করতে হবে। বঙ্গ কোনোদিনই সহজে ধরা দেয় না।
ইতিহাস তো তাই বলে। একদম একদম তাই বলে। এবং বঙ্গের একটা ব্যাপার আছে যেটা, যে কারণে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ব্যাপারে ক্রেডিট দেবো, সেটা হচ্ছে যে এই যে লড়াইটা, এই লড়াইটা তো একটা ভয়ঙ্কর লড়াই। এই লড়াই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একা কিন্তু লড়াইটা জুঝছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো, তাকে দেখা যাচ্ছে না, আবহ সঙ্গীত দেখা যাচ্ছে, র্যালিতে দেখা যাচ্ছে, এবং মানে আইপ্যাকেরও ভূমিকা আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি আজকে ধরো মাইনাস মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, তুমি ভাবতে পারছো? না, তাহলে কিছু ভাবার ভাবা যাচ্ছে না। জায়গাই হয়তো থাকবে না। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা ইলেকশন কমিশন বলে শুধু নয়, এনফোর্সমেন্ট সিবিআই বলে শুধু নয়, সামগ্রিকভাবে নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা এখানে পড়ে রয়েছে। একটা দেশের প্রধানমন্ত্রী একটা মুখ্যমন্ত্রীকে পরাস্ত করবে বলে সেই রাজ্যে অন্যান্য রাজ্য সব ভুলে টুলে গিয়ে এখন এখানে তিনি রয়েছেন। এবং সেখানে এখন কি হবে ইরানের সাথে ট্রাম্পের যুদ্ধে, সেখানে পাকিস্তান মধ্যস্থতাকারী হয়ে গেছে। আর সেখানে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বসে বসে তিনি, এবারে ওরা মমতার বিরুদ্ধেও কিন্তু নাম করে কিছু বলছেন না, দিদি দিদি করছেন না। ওটা আগের বার করেছিলেন। সুতরাং রণকৌশলটা না সম্পূর্ণ বদলে ফেলেছে, একদম বদলে ফেলেছে। ইলেকশন কমিশন কিন্তু গতবারের এই ইলেকশন কমিশন আমরা দেখিনি কিন্তু। সুতরাং এর আগের যেভাবে সিবিআই বা এনফোর্সমেন্ট সক্রিয় ছিল, এবারও আছে। তো এই রকম একটা পরিস্থিতি, এই রকম একটা নির্বাচন কিন্তু এখন মানে একটা অভূতপূর্ব ভোট হচ্ছে। এবং বিজেপির যেটা পরিবর্তিত রণকৌশল, সেটা খুব মানে গভীরভাবে বোঝার আমি চেষ্টা করছি। আমি যে সব জানি, সব জানতা নিজেকে কখনোই বলছি না, এবং আই এম অলওয়েজ সাবজেক্ট টু কারেকশন। ভুল আমাকে কেউ ধরিয়ে দিলে আমি নিশ্চয়ই বলবো আমি ভুল করেছি। কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে বিজেপিও বুঝতে পেরেছে, যেটা বহুদিন আগে না স্বপন দাশগুপ্ত টেলিগ্রাফ পত্রিকায় একটা প্রবন্ধ লিখেছিলেন। সেখানে উনি, এবং এখন নয় কিন্তু সেই আগের বারের বিধানসভা নির্বাচনেরও আগে উনি লিখেছিলেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আমরা বিরোধিতা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্র্যান্ড ইকুইটি আছে। সুতরাং মমতার বিরুদ্ধে মানুষকে বললে সে ভিকটিম স্ট্যাটাস পেতে পারে, বাংলার মেয়ে। সেটা না করে আমরা যদি মিসগভর্নেন্স অফ দ্য স্টেট গভর্নমেন্ট, যে রাজ্যটা রসাতলে গেছে এবং তৃণমূল কংগ্রেস এবং ওই রাজ্যটা 12টা বাজিয়ে দিল, সিন্ডিকেট, মাফিয়া, লুম্পেনাইজেশন, ব্যাড মানে সিপিএমের ব্যাড সিপিএমিজমের একটা এক্সটেনশন, এগুলো তোমরা বলো, কিন্তু মমতাকে অ্যাটাক করো না। আর অত বেশি মমতা ফোকাসড না হয়ে, আর জয় শ্রীরাম বা হিন্দুত্বটাকেও অতটা না করে ওটাকে একটু আন্ডারস্টেটেড করে রাখা, যেটা বিজেপির পক্ষে খুব মুশকিল হয়, কারণ বিজেপির ওটা একদম কোর ইস্যু। মানে এটা পসিবল, এটাও হয়তো ভাবা মুশকিল হয়ে যাবে এখন জয় শ্রীরাম ছাড়া বিজেপি। হ্যাঁ, বিজেপি কি করছে যেটা আমি মনে করি, এটা আমি কিন্তু স্ট্রংলি মনে করি, কারণ আমি দিল্লিতে 40 বছর ছিলাম। বিজেপিটা কিন্তু আমার বিট ছিল যখন দুটো এমপি, বিজেপির দুটো এমপি, তখন আমি বিজেপি করেছি। এবং বিজেপির কে একটা জিনিস আমি দেখেছি, যে জয়শ্রী রামটা না যেভাবে হিন্দি বলায় কাজ করে, পশ্চিমবঙ্গে যে করে না, সেটা তোমাকে অন্যভাবে হিন্দুত্বটাকে প্রিচ করতে হবে। যে কারণে এবারে অনুপ্রবেশের মাধ্যমে করছে, অনুপ্রবেশের মাধ্যমেও কিন্তু হিন্দু মুসলমানটা হচ্ছে, অনুপ্রবেশের মাধ্যমেও কিন্তু ঘুষপেটিয়ার ইস্যুটা কিন্তু আসলে এটা পুরনো ইস্যু আরএসএসের জন্মসাল হচ্ছে 1925, বিজেপি তো 1980, কতদিন পরে, যা মাঝখানে জনসংঘ আছে। তো এই যে প্রত্যেকটা সময় আরএসএস টু জনসংঘ টু বিজেপি, যে অনুপ্রবেশ, আমি আডবাণী বাজপেয়ীর সময়ও দেখেছি অনুপ্রবেশ একটা বড় ইস্যু। কিন্তু এখন যেটা হচ্ছে যে ঘুষপেটিয়াকে নিয়ে আমরা একদম তাড়িয়ে দেবো, এ করে দেবো, সেইটা করেও কিন্তু মেরুকরণ হচ্ছে। সুতরাং সবটাই যে জয় শ্রীরাম করতে হবে তার কোনো মানে নেই। মোদি যে কারণে দুর্গা, কালী, এগুলো সমস্ত মাতৃশক্তির উঠে আসছে নাম এক এক না করে। উঠে আসছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে ওরা যেটা, বিজেপি যেটা ভেবেছিল যে জয় শ্রীরাম দিয়ে কেল্লা ফাতে 2019-এ হয়ে গেছে, ওটা লোকসভা নির্বাচন ছিল এবং অন্য একটা ক্ষেত্রটা আলাদা ছিল, পাকিস্তান ইস্যু ছিল। এখন তো পাকিস্তানের ইস্যুটাও নেই, পাকিস্তান এখন মধ্যস্থতাকারী শান্তির দূত হয়ে গেছে। সুতরাং অদ্ভুত একটা সিচুয়েশন। আমি একটা ছোট্ট গল্প বলছি, যে অরুণ জেটলি একদম এইসব জয় শ্রীরাম বা উগ্র হিন্দুত্ব, মানে যোগী আদিত্যনাথ টাইপের তো নেতা ছিল না, আর লয়ার ছিল সুপ্রিম কোর্টের প্রথিতযশা, প্রচণ্ড আরবান এলিট পার্সন। এবং অরুণ জেটলি ওই রকম বক্তৃতাতে উগ্র হিন্দুত্বের বক্তৃতা যেরকম শুভেন্দু অধিকারী দেন, সেরকম বক্তৃতা দিতেন না। উনি ডেভেলপমেন্ট, গ্রোথ, এ সমস্ত বলতেন।
এখন সেই কারণে খুব পপুলার লিডারও ছিলেন না, মাস লিডারও ছিলেন না। মাস লিডার হতে গেলে ওই রকম জয় শ্রীরাম বলতে হয় বিজেপিতে, বিজেপি করবো আর জয় শ্রীরাম বলবো না। কমার্শিয়াল ছবি চলে বেশি প্যারালালের থেকে, এটা একদম তো খুব প্রোভেন একটা একদম ফ্যাক্ট। একদম একদম। সুতরাং ওই রকমভাবে শ্যাম বেনেগাল আর গিরিশ কার্নাড হয়ে বিজেপির পপুলার লিডার হওয়া যাবে না। সুতরাং আমার মজার গল্প যেটা, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে তখন উমা ভারতী মুখ্যমন্ত্রী, অরুণ জেটলি গেছে। অরুণ জেটলি বলছে যে এরকমভাবে জনসভায় বক্তৃতা দিচ্ছি, তো আমি প্রচণ্ড গ্রোথ ফ্রোথ, জিডিপি ফিডিপি কীভাবে আমরা উন্নতি করব বলেছি, একটা লোকও হাততালি দেয়নি। লাস্টে যখন সবার শেষে আমি বললাম জয় শ্রীরাম, উমা ভারতী বলে দিয়েছিল শেষ করবে জয় শ্রীরাম বলে, তো জয় শ্রীরাম নাড়া লাগাও। যেই বোঝে গোটা আমাদের পুরো যে জনসভার যত লোক, তারা সবাই মিলে জয় শ্রীরাম ধ্বনি মুখরিত, মানে ইলেকট্রিফাইড হয়ে যায়। সুতরাং এটা না আমার মাঝে মাঝে মনে হয় যে জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময় দেখতাম ওই লং লিভ রেভলিউশনের মতো, নভেম্বর বিপ্লব জিন্দাবাদ, নভেম্বর বিপ্লব দীর্ঘজীবী হোক। তো নভেম্বর বিপ্লবের কোথায় কোনো ঠিক নেই, কিন্তু নভেম্বর বিপ্লব দীর্ঘজীবী বললে একজন কমিউনিস্ট বা একজন বামপন্থী তার মধ্যে রক্তে না একটা হিন্দোল হয়। এখন এই যে ব্যাপারটা না জয় শ্রীরাম, এটা গরুকে স্পর্শ করতে হবে, ক্যামেরায় ছবি উঠবে। অরুণ জেটলি অস্বস্তি হচ্ছে গরু গায়ে হাত দিতে, উমা ভারতী তাকে আদর করছে, তো বলছে অরুণ এসো তাড়াতাড়ি এসো, হাতটা ধরে গরুকে দিয়েছে যাতে আর কি গরুকে আদর করছে সে ছবি যাতে ক্যামেরায় ওঠে। তখন অত ইলেকট্রনিক চ্যানেল সোশ্যাল মিডিয়া ছিল না। কিন্তু এইটা হচ্ছে হিন্দি বলয়ের বিজেপি। এখন এইটা যদি তুমি ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার আলাদা করে না করো, এটা রাজা রামমোহন রায়ের রেনেসা করা, মানে হিন্দুত্ব, বাঙালি হিন্দু একটু আলাদা। স্ট্র্যাটেজি পুরোটাই আলাদা করতে হবে বাংলার জন্য, নালে পসিবল হয়তো নয়, না, তাই না? একদম না, একদম না। কিন্তু একটা কথা দাদা, এখানে আমরা বিজেপির পার্টটা নিয়ে আলোচনা করছি কেন হতে পারে না, কিন্তু তৃণমূলের দিকটায় যদি আমরা একটু আসি, তৃণমূল কেন থাকবে, এটার কি উত্তর আপনার কাছে? দেখো, প্রথম উত্তর হচ্ছে যে বাঙালি ইজ এ ব্যাড কনজিউমার। একটা বাটার জুতো কিনলে সে 10-15 বছর ধরে পরে। দিল্লিতে না আমি রিপেয়ার শপ দেখতে পাই না। কলকাতায় কিন্তু মোড়ে মোড়ে গড়িয়াহাটে গেলেও তুমি 4টে রিপেয়ার শপ পাবে, জুতো সেলাই করেও পরা যায়। তো এখানে না সিপিএমকে 30 বছর রেখেছে বাঙালি। এখন বাঙালি মমতার তৃণমূল কংগ্রেসের প্রতি বিরক্ত হতে পারে, অসন্তুষ্ট হতে পারে, ডিসিলিউশন হতে পারে, মোহভঙ্গ হতে পারে, কিন্তু তারপরেই যখন জয় শ্রীরাম এবং ওই হিন্দি বলয়ের লোকেরা সব এসে গেল, তখন না হঠাৎ বাঙালির মনে হয় যে শকুন্তল, পাঠান, মোগল, হ্যাঁ, সব এসে যাচ্ছে, এদের সাথে এক দেহে লীন হওয়া বোধহয় যাবে না। এখন এই যে এই ব্যাপারটা বিজেপি যদি ঘোচাতে পারে, বিজেপি আপ্রাণ চেষ্টা করছে, নরেন্দ্র মোদী কিন্তু বারবার বলছে, কিন্তু সমস্যাটা কোথায় জানো, মানে আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থক সাংবাদিক নই। আমি নিজেকে বহু কষ্টে, খুব কষ্টে, কেননা আমাদের না ওল্ড স্কুল জার্নালিজমে তুমি সোর্স ড্রিভেন জার্নালিজম করেছি। এখন তোমাদের সময় রিসার্চ ড্রিভেন জার্নালিজম বেশি হয়। এখন সোর্স ড্রিভেন মানে যে সোর্স, তাকে তো তার বিরুদ্ধে বলা যায় না, কিন্তু আমি তার দল করব না। অর্থাৎ আমি বিজেপি, বাজপেয়ী, আডবাণী কভার করেছি, অথচ কিন্তু আমি বিজেপি করিনি। এটা তো আপনি সব দলই কভার করেছেন সব একটা দল কভার সময়, করেছি, একসঙ্গে করেছি। কিন্তু কারো সঙ্গে আপনাকে থাকতে আমি হয়নি। কতগুলো সিপিএম এর পার্টি কংগ্রেস কভার করেছি, সল্টলেকে দ্বাদশ পার্টি কংগ্রেস কভার করেছি, তখন মানে বাসবপুণ্যা, রণদীপে সব বেঁচে আছে। তো এই কমিউনিস্ট পার্টি কভার করেছি। তখন বরং আমাদের সময় না পলিটিক্স কভার করতে গেলে বিটটা ছিল পলিটিক্স, বিটটা কিন্তু বিজেপি সিপিএম করে আলাদা করে নেয়। মানে যে পলিটিক্যাল এডিটার হবে সে নিশ্চয়ই পলিটিক্যাল এডিটার ব্র্যাকেটে তৃণমূল, পলিটিক্যাল এডিটার ব্র্যাকেটে বিজেপি, এরম তো হয় না। তো আমি তো কম্প্যারেটিভ স্টাডি করতে হবে। তো আমাকে দুটো অফিসে না গেলে আমি কম্প্যারেটিভ স্টাডিটা, পলিটিক্সটা বুঝবো কী করে? আমার মাথাতেই ঢোকে না এখন এই জার্নালিজমটা, আমি বুঝতেই পারছি না। আমি সেই জন্যে আমার মানে নিজেকে নিঃসঙ্গ, আউটসাইডার বলে মনে হচ্ছে। মানে আমার তো মানে মনে হচ্ছে যে সাংবাদিকতা 40 বছর করার পরে আমার মনে হচ্ছে যে পরবাস, হ্যাঁ, আমি নিজ ভূমে পরবাসী হয়ে গেছি, এরম মনে হয়। অ্যাকচুয়ালি আপনার যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ব্যক্তিগত স্তরে ভালো সম্পর্ক, তাই জন্য হয়তো আপনার উপর একটা তৃণমূলের দাগ লাগিয়ে দেওয়া হয়। এখানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া খুললেই মনে হয় যে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এমনিতে, যে সবসময় মনে হয় যে প্রথমেই যেটা মানে আমি স্বপন দাশগুপ্ত একজন সাংবাদিক, তিনি অক্সফোর্ডে ইতিহাস নিয়ে ডক্টরেট করেছেন, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, ইন্ডিয়া টুডের ম্যানেজিং এডিটর ছিল।
তো তাকে আমি দেখেছি আডবাণী অরুণ জেটলি কী স্নেহ করতো। এখন স্বপন দাশগুপ্তর যে বিজেপির যে প্রার্থী হয়েছে বলে আমি তাকে বিজেপিকে সাপোর্ট নাও করতে পারি, কিন্তু তাই বলে আমি স্বপন দাশগুপ্তকে গালিগালাজ করতে শুরু করব তার কারণ সে বিজেপির প্রার্থী হয়েছে। আমরা এই জার্নালিজমটা কিন্তু করিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে স্টিগমা তুমি আমাকে বললে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের, মানে আমি তোমাকে ধন্যবাদ জানাবো যে এই প্রশ্নটা তুমি করেছো বলে অন্তত আমি এটা বলার সুযোগ পাচ্ছি তোমার পডকাস্টের মাধ্যমে, যে আমি কিন্তু তৃণমূলের মানে কার্ড হোল্ডার নই। আমি কিন্তু মনে করি যে পশ্চিমবঙ্গের 15 বছরের একটা অ্যান্টি ইনকমবেন্সি ভেরি স্ট্রং, ইটস এ ল অফ নেচার। তুমি যদি বলো যে না কোনো অ্যান্টি ইনকমবেন্সি নেই, আমি জেলায় জেলায় দেখতে পাচ্ছি যে এক ধরনের মানে ক্ষমতা এমন একটা জিনিস, সেটার বিকেন্দ্রীকরণের জায়গায় ছোট ছোট কেন্দ্রীভূত হয়েছে, গোষ্ঠী তৈরি হয়েছে। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন, কিন্তু যুদ্ধের সময় জেনারেলের কাজ কিন্তু হচ্ছে যুদ্ধ জেতানো, এবং সেগুলোকে যদি তিনি ক্ষমতায় আসেন তাহলে সেই সমস্যাগুলোকে রিঅ্যাড্রেস করা, সেটা তার দায়িত্ব। সাধারণ মানুষের কিন্তু একটাই প্রশ্ন দাদা, এটা কি সত্যি সত্যি অ্যাড্রেস হবে? কেননা এত বছরে অ্যাড্রেস সব কিছু হয়নি। দেখুন, আমি তো পডকাস্ট করি, অনেকে আমার এখানে আসেন এবং অনেকে কমেন্ট করেন, অনেকের সাথে কথা হয়। যেহেতু আমিও সাংবাদিকতার জগতেই ছিলাম, আমিও অনেকের সঙ্গে কথা বলেছি, সবাই প্রশ্ন করেন এটা, যে আদৌ কি প্রবলেমগুলোর সলিউশন হবে? সবাই লেসার এভিলকে বাঁচতে চায়, আমরা তো জানি এটা, কিন্তু সত্যি কি এটা লেসার এভিল হবে? দেখো, এইরকমভাবে বিজেপিও এর আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কীভাবে করছে বিজেপি সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু সাম দাম দণ্ডভেদ এখন কৌটিল্যর নীতিতে সব কিছুই, মানে বলেন না যে যুদ্ধ এবং প্রেম, হ্যাঁ, দ্যার ইজ নাথিং, মানে অন্যায় বলে কিছু হতেই পারে না। সুতরাং সেটা অমিত শাহ করছেন, যেটা করার অন্যায় করছেন। কিন্তু এই যে তুমি যে প্রশ্নটা করলে, এইবারে যে একদম যাকে বলে খাদের কিনারায় এসে দাঁড়ানো, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সেই পরিস্থিতিটা সামাল দিচ্ছেন। এখন যদি সেটা না পারে, তৃণমূল কংগ্রেস যদি এটাকে ওভারকাম করতে না পারে, তাহলে ধূলিসাৎ হয়ে যাবে, ইতিহাসের আস্তাকুড়েতে নিক্ষিপ্ত হবে তৃণমূল কংগ্রেস। আর যদি সেটাকে নবকলেবরে নতুন করে বদ রক্ত বের করে দিয়ে করতে পারে, তাহলে কেউ পারে কেউ পারে না, এখন সেটা ইতিহাসই বলবে, যে ফিউচার উইল ডিটারমিন হোয়াট ফিউচার উইল বি। কিন্তু আমি একটা কথা বলতে পারি, যে বিজেপি যেভাবে আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে, সেটা যে আবার বুমেরাং হয়ে যাবে না, মানে তার কারণটা হচ্ছে কি জানো, যেটা আমি বললাম যে বাঙালি একটা ব্যাড কনজিউমার। বাঙালির যদি মনে হয় যে, ধরো যদি বিজেপি এত আক্রমণাত্মক না হতো, আমার যদি মনে হয় যে আমি অখুশি, আমি গিয়ে ভোটটা দেব, কিন্তু আমি আমার ছেলেকে শাসন করব, তার গালে দুটো থাপ্পড় মারব, সে প্রতিবেশী তার পাশের বাড়ির, মানে আমার পুত্রের ছেলেটির পাশের বাড়ি তার বন্ধুর মা, সে এসে যদি বেশি বলতে শুরু করে যে তোমার ছেলে এই করেছে, তোমার ছেলে এই করেছে, তখন আমি বললাম যে তুমি কে হে, আমার ছেলেকে শাসন করতে এসছো, যাও, আমি বুঝবো, আমার ছেলের ব্যাপারটা আমি বুঝে নেবো। এখন বিজেপির এই যে বাইরে থেকে এসে মানে আমাদের ভালো চাইছে, আমি শুধু তোমাকে একটা জায়গা, যেটা আমি কিন্তু খুব নিরপেক্ষভাবে বলছি, আমি কিন্তু ভ্যালু জাজমেন্টে যাচ্ছি না, আমি নির্বাচনী সমীক্ষা টমীক্ষা বিশ্বাসই করি না, হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলবো, যে তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও, যে বিজেপির আজকে প্রধান স্টার ক্যাম্পেনার, প্রধান প্রচারক কে? তুমি বলো কে? আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই জায়গাটা, যে এখানেই একটা অভাব রয়ে গেছে বড়সড়। হ্যাঁ, মানে প্রধান প্রচারক নরেন্দ্র মোদী, সেকেন্ড প্রচারককে অমিত শাহ, এটাই তো? তাহলে মোদিও বাঙালি নয়, অমিত শাহও বাঙালি নয়, তাহলে দুজন প্রধান প্রচারক যারা মমতাকে উৎখাত করবে, তারা কিন্তু দিল্লি থেকে আসছে এবং তারা বাঙালি নয়। শুভেন্দু অধিকারী বলো, সুকান্ত বলো, বা আমাদের শ্রমিক বলো, এরা কিন্তু কেউ নাম্বার ওয়ান নাম্বার টু নয়। তৃণমূলে কিন্তু নাম্বার ওয়ান প্রচারক মমতা, আর নাম্বার টু অভিষেক। তাহলে এইখানে কিন্তু প্রথমেই হলো যে তোমার নাম্বার ওয়ান নাম্বার টু হয় না। তাহলে যেখানে নাম্বার ওয়ান নাম্বার টু বাঙালি তুমি কাউকে করতে পারলে না, তুমি বলছো বাঙালি মুখ্যমন্ত্রী করবে, কিন্তু তোমরাই তো এসে সব কিছু করছো, তাই না? এটা তো একটা ফ্যাক্ট রয়েই গেছে, মানে বাস্তবে এটা তো একটা প্রশ্ন মানুষ তোলেই, যে বাঙালি মুখ কোথায় বিজেপিতে। আবার এদিকে তৃণমূলের ক্ষেত্রে এই প্রশ্নটা ওঠে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকেন তাহলে তৃণমূল দলটার কি হবে?
প্রশ্ন কিন্তু মোটামুটি ঘুরে ফিরে কাছাকাছিই চলে আসছে। একদম মমতার পরে কে থাকে, সেটা এই দেখো এই প্রশ্নটা থাকবেই। নেহরুর পর কে প্রধানমন্ত্রী হবে সে প্রশ্ন উঠেছিল, আফটার নেহরু হু, আফটার মোদি হু, এসবগুলো থাকে, আফটার মমতা হু, এটা স্ট্যান্ডার্ড একটা একাডেমিক ডিসকোর্স। কিন্তু আমি তো বলছি যে দিল্লিতে তো আমি সদ্য ঘুরে এলাম, 40 বছর ধরে। ধরে ছিলাম দিল্লিতে। একটা জিনিস সবাই বলছে যে কেন মোদি অমিত শাহ এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে মমতা মানে বেঙ্গল, বলছে বেঙ্গলটা বীজ বপন করব আর 2029-এ তার ফসল তুলব। কেন? তার কারণ হচ্ছে ওদের কাছে লোকসভা নির্বাচনটা খুব প্রায়োরিটি। রাহুল গান্ধীকে প্রধান প্রতিপক্ষ বলে মনে করে না। রাহুল গান্ধী থাকলে নরেন্দ্র মোদীর খুব ভালো। আমি তো বলি রাহুল গান্ধী হ্যাজ বিকাম এ সেফটি ভালভ অফ নরেন্দ্র মোদী। বিহারেও তো এসআইআর করেছিল, এই প্রতিবাদ রাহুল গান্ধী করেনি। যেদিন কি ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স হচ্ছে সেদিন তিনি কলম্বিয়াতে চলে গেছিলেন। সুতরাং মমতাকে একটা জায়গায় কিন্তু বিজেপিও ডেভিলকে তার শেয়ার দেয় যে মমতা কিন্তু স্ট্রিট ফাইটার বলে যে জুজছে তো এই লড়াইটাতে, ও তো কলম্বিয়ায় যায়নি। সুতরাং এটা হয়তো সবাই মেনে নেবে, এই জায়গাটায় হয়তো কারোই কোনো ডাউট না থাকবে যে না। ও যে লড়ছে। এবং এইখানে বিজেপি কেন অ্যাগ্রেসিভ, তার কারণ ধরো উল্টো দিকটা দেখো, যদি মমতা জিতে যায় পশ্চিমবঙ্গে, তাহলে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর এই যে এত যেভাবে করলো, প্রথমে তো মানে মোদী অমিত শাহরই ইস্তফা দাবি করবে। এবং অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, বিশেষ করে এই ভোটটা অমিত শাহ ইজ দ্য আর্কিটেক্ট। একটা জিনিস হচ্ছে যে কেন্দ্রে 2029টা, তার আগে উত্তরপ্রদেশে নির্বাচন আছে সামনে বছরে, মমতা যদি হেরে যায় তাহলে এই পালের যে বাতাস, এই হেরে যাওয়াটাকে মূলধন করে উত্তরপ্রদেশ এবং তারপর সর্বভারতীয় ক্ষেত্রে 2029 মোদিকে সামনে রেখে বিজেপির একটা সাংঘাতিক মোমেন্টাম পাবে। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ মমতা যদি এতৎ সত্ত্বেও যদি মমতা আবার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি নবান্নে গিয়ে মানে করেন, সিংহাসনে আড়ুরা হন, তাহলে কিন্তু দেখা যাবে যে ওদের অল ইন্ডিয়া যে অপোজিশন পলিটিক্স সেটা আরও মমতার নেতৃত্বে হই হই করে। কারণ মমতা কিন্তু তখন একদম মানে সাংঘাতিকভাবে অ্যাগ্রেসিভ হয়ে মোদি বিরোধী রাজনীতিটা শুরু করবে। তার মানে আপনি বলছেন দিল্লিতেও মমতাকে আমরা দেখতে পারি বিরোধী মুখ হিসেবে, এবং এমনও হয়ে যেতে পারে? নিশ্চয়ই হতে পারে। এবং সেটা যাতে না হয়, মমতাকে সেই কারণে পশ্চিমবঙ্গে যদি পর্যদস্ত করা যায়, তাহলে জাতীয় রাজনীতিতে 2029-এর পাসওয়ার্ড হচ্ছে 2026-এ বিজেপির বিজয় ইন 2026 উইল বি দ্য পাসওয়ার্ড ফর 2029। এইটা হচ্ছে কি আমার মনে হয় বিজেপির রণকৌশলের একটা থিম সং। এটা হচ্ছে মেন জিনিস, এই কারণে আমাদের জিততে হবে। এবং অ্যাকচুয়ালি ঘটনাটা কোথায় হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ যেখানে তৃণমূলকে নিয়ে খুব একটা তারা কিন্তু আশাবাদীও হতে পারছে না। যেমন মমতাকে তারা ভালোবাসেন, নো ডাউট, বাংলার মানুষ কিন্তু মমতাকে ভালোবাসেন, কিন্তু মমতার দল যেটা তৃণমূলের মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন যাদেরকে আর মানুষ বিশ্বাস করতে পারছে না। এই জায়গাটা তো ক্রিয়েট হচ্ছে, এটা তো আপনিও ফিল করেন। নিশ্চয়ই। এবং তার জন্যই তো একটা নতুন নেতৃত্ব এবং একটা নতুন মন্ত্রিসভা। কেননা এখানে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে বিজেপিকে বিকল্প হিসেবে, কেননা মমতার অনেক কুশীলবকে আমি মনে করি যে এক্ষুনি তাদেরকে পরিত্যাগ করা উচিত। সেই বদ রক্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করতে হবে যদি তিনি ক্ষমতায় আসেন। কিন্তু বিকল্প যদি বিজেপি আসে, তুমি আমাকে একটা মন্ত্রিসভা গঠন করে দাও তো, যে মুখ্যমন্ত্রী কে, স্বরাষ্ট্রমন্ত্রী কে, অর্থমন্ত্রী। মানে আমি তো এখানে যারা বিধায়ক হয়েছেন, মানে পশ্চিমবঙ্গে তৃণমূলের যারা বিধায়ক হয়েছেন, তাদের বিরুদ্ধে যে বিজেপির যারা প্রার্থী, তাদের অধিকাংশ লোককে মানুষ সেভাবে পরিচিত নন। আমি তাদের অশ্রদ্ধা করছি না, হতে পারে কেউ হয়তো অর্থনীতিবিদ, কেউ হয়তো অন্য কোনো পেশায় হয়তো সুপ্রতিষ্ঠিত, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে পরিচালনা করে নিয়ে যাওয়ার জন্য বিজেপির যে ক্যাবিনেট গঠন, কেননা মুখ্যমন্ত্রী এবং তার যে মন্ত্রিসভা, সেটা তো ধর্মেন্দ্র প্রধান আর ভূপেন যাদবকে দিয়ে হবে না। সেটা তো তোমাকে এখান থেকেও, যেরকম মোদি আর অমিত শাহ প্রচার করছে, কিন্তু নরেন্দ্র মোদী তো মুখ্যমন্ত্রী হবেন না, উনি তো আর এখানে মন্ত্রিসভা গঠন করবেন না। এটাও হয়তো বাঙালিদের ভয় কোথাও। হ্যাঁ, মানে বাঙালি, এবং যেটা খুব দুর্ভাগ্যজনকভাবে এবারে হয়ে যাচ্ছে, যেটা আমি একদম ঘোরতর বিরুদ্ধে, সেটা হচ্ছে এই বিজেপির বাঙালি ডিএনএটাকে না বুঝতে পারার জন্যই হচ্ছে।
আহ, বাঙালি অবাঙালি হয়ে যাচ্ছে, যেটা একদম বাঙালি কিন্তু কোনোদিনই আমরা কিন্তু মানে আমরা ভীষণ কসমোপলিটন, এবং আমরা কিন্তু ভীষণ আমরা এরকম মোনোলিথিক একটা স্ট্রাকচার আমাদের বাঙালিদের জাতিসত্তায় নেই। এবং আমরা তো ওইরকমভাবে আমরা নিজেদের পিওর আর্য বলেও দাবি করি না। আমরা আর্য, অনার্য, নানান রকমের আমাদের কিছু যায় আসে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা আমরা ঐতিহাসিকভাবে মানে প্রি হিস্ট্রি থেকে আজকে বলে নয়, আমাদের সব রক্তের এখানে আমাদের মিলন হয়েছে। আমরা সংকর জাতি একটা, বাঙালি জাতি কিন্তু একটা সংকর জাতি, এবং সেই সংকর জাতির মানে আমরা তো হিটলারের জার্মানিতে নেই যে আমাদের একটা রক্তের বিশুদ্ধতা হ্যাঁ রক্ষা করাটাই আমাদের জীবনের অগ্রাধিকার, তা তো নয়। আমরা মিশ্র জাতি, তাতে হলোটা কি? সংকর রক্ত, তাতেই বা হলোটা কি? এবং আমাদের এখান থেকেই তো রবীন্দ্রনাথ থেকে শুরু করে অমর্ত্য সেনের সব নেতাজি। জন্ম হয়েছে, এবং নেতাজি সুভাষ বোস থেকে চিত্তরঞ্জন দাস, তারাই এখানকার রাজনীতির কাণ্ডারি ছিলেন। হ্যাঁ, সুতরাং আমরা কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখেছি যে সর্বভারতীয় ক্ষেত্রে এমনকি ইন্দিরা গান্ধীকেও কিন্তু কখনো এখানে এসে ভোটের সময় নরেন্দ্র মোদীর মতো প্রচার করতে হয়নি। তার কারণ এখানে বিধান রায় ছিল, এখানে তারপরে সিদ্ধার্থ রায় পর্যন্ত 77 পর্যন্ত এখানে পশ্চিমবঙ্গে বাঙালি একজন করে নেতা থেকেছে। প্রফুল্ল সেন বলো, অনেকে ছিল, অজয় মুখার্জি, প্রচুর নামী মুখ ছিল। এমনকি কংগ্রেসের রাজীব গান্ধীর সময়ও, এমনকি যখন প্রিয়রঞ্জন দাশবংশী, অশোক সেন, ভোলা সেন, কত নেতার নাম বলবো, আমি নিজে দেখেছি তাদেরকে। মানে এরা এক ক্লপ্তে অনেকগুলো নেতা প্রদেশ কংগ্রেস সভাপতি হতো তাদের। এখন কি হয়েছে, এখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে আসতে হচ্ছে, তার কারণ তাদের কোনো রিজিওনাল মাসিহা নেই। আমরা কিন্তু শুধু পশ্চিমবঙ্গে নয়, আমি কিন্তু নেহেরু থেকে ইন্দিরার ওই সময়টাকে তুমি ভাবো, কামরাজ, বিজু পট্টনায়ক, মানে প্রত্যেকটা রাজ্যে একটা করে স্টলওয়ার্ড আছে। তো তোমার মানে নিজেদের আজকে যদি বিজেপির সেই রকম একটা মুখ থাকতো, মানে শ্যামাপ্রসাদ মুখার্জির পরে হরিপদ ভারতী পর্যন্ত খুব জনপ্রিয় একটা মুখ হিসেবে তিনি আহ, প্রয়াত হলেন। কিন্তু এইরকমভাবে কেন্দ্রীয় মানে হাইকমান্ড কালচার ইন্দিরা গান্ধী তৈরি করেছিলেন বটে পরবর্তীকালে, এবং নিয়ন্ত্রণ করতেন, কিন্তু প্রচারের জন্য ভোটটা কিন্তু এখানকার একটা মানে স্বায়ত্ত শাসন ছিল না, একটা নেতৃত্বে। স্থানীয় ফেস তো থাকা দরকার এই সব এই এই জায়গাতে। এই স্থানীয় নেতারা এখানে অনেকে আছেন, কিন্তু তাদের স্বায়ত্ত শাসন নেই। তারা কিন্তু মোটামুটি অটোনমি পায় না। মানে পারলে আর কি আজকে কী রঙের পাঞ্জাবি পরে যাবে সেটাও বোধহয় আইটি সেল বলে দিলে ভালো হয় বিজেপি। এটা কিন্তু আমি দুটো দলেই দেখি দাদা, এটা কিন্তু আমি বিজেপিতেও দেখি, এটা আমি তৃণমূলেও দেখি। কেননা তৃণমূলের ক্ষেত্রেও আপনি দেখুন, মমতা ব্যানার্জি ছাড়া আর সেরকম কোনো মুখ কি উঠে আসে? অভিষেক না, কিন্তু সেটা বন্দ্যোপাধ্যায় তো বাঙালি খানিকটা মুখ, আঠেন, বাঙালি সেটা তো মুখ, পশ্চিমবঙ্গের কিন্তু মুখ। ওভারঅল তাতেও না, একটা সেটা ভয়ের তো না, জায়গা না, যে তুমি আর যেটা বলছো কেউ আমি তোমার উঠে সঙ্গে একমত, আসবে। তোমার সঙ্গে আমি একমত, সেটা একটা অন্য বিষয়। সেটা হচ্ছে কেন্দ্রীয় যে নেতৃত্ব আর মানে সর্বভারতীয় দল আর আঞ্চলিক দল, তাদের চরিত্রের তফাৎ হয় একটা। অর্থাৎ সর্বভারতীয় দল তৃণমূল তো বিজেপি, সর্বভারতীয়, তৃণমূল না, কংগ্রেস। তৃণমূল আঞ্চলিক দল। তৃণমূল আঞ্চলিক দল যেরকম ধরো মায়াবতীর বহুজন সমাজ পার্টি, সেখানে মায়াবতী শেষ কথা। তুমি যেরকম মুলায়মের থেকে অখিলেশ শেষ কথা। কিন্তু প্যান ইন্ডিয়ান পার্টি বলতে যেরকম বিজেপি এবং কংগ্রেস, এই দুটো দলকে এখনও প্যান ইন্ডিয়ান পার্টি বলা যায়। কমিউনিস্ট সর্বভারতীয় দল এই নির্বাচন কমিশনের কি খেতাব পেলো কি পেলো না সে অর্থে বলছি না। এখন সর্বভারতীয় তৃণমূলের স্ট্যাটাস আছে কি নেই তাও আমি জানি না, মাঝখানে চলে গেছিলো। ওটা তো নির্ভর করে কতগুলো আসন সর্বভারতীয় ক্ষেত্রে তোমার কটা এমএলএ কটা থাকছে সেসব নিয়ে। অবশ্যই অবশ্যই। কিন্তু আমি বলতে চাইছি অন্য কথা, আমি বলতে চাইছি যে আঞ্চলিক দল, এমনকি ধরো না স্ট্যালিনের দলে, স্ট্যালিন ডিএমকেতে শেষ কথা, চন্দ্রবাবু নাইডুর পরে আর কোনো নাম তুমি জানো? সুতরাং আঞ্চলিক দলগুলোতে সবসময় একজন নেতা বা একজন নেত্রী দ্বারা পরিচালিত হয়। কিন্তু আমি বিজেপির, আজকের বিজেপিও নয়, আজকের বিজেপি বরং সেন্ট্রালাইজড হয়ে গেছে অনেক মোদি অমিত সাথে। আমি সেই বিজেপি দেখেছি যেখানে বাজপেয়ী, আডবাণী, যশবন্ত সিনহা, মানে এক গুচ্ছ, ভেঙ্কাইয়া নাইডু, সুষমা স্বরাজ। একবার আমাকে প্রমোদ মহাজন বলেছিলেন যে সোনিয়া গান্ধী সুবিধে হচ্ছে খুব সেন্ট্রালাইজ করে ফেলেছে, উনি যেটা বলবেন সেটাই শেষ কথা, ডিসিশন নিতে খুব সুবিধে হয়।
ওরা একনায়কতন্ত্রী বলতে পারো তোমরা, কিন্তু ওদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আমাদের বিজেপিতে একটা অলিগার্কি তৈরি হয়েছে, এখানে 10টা নেতা একযোগে আছে, সিদ্ধান্ত নিতে খুব অসুবিধা হয়। সুতরাং একটা নেতার সুফলও থাকে। ধরো আজকে যদি এখানে যদি 24টা মমতা হতো এবং 24 জন 24টা ঘোড়া নিয়ে একটা রথ চালানোর চেষ্টা করতো, তাতে বিপদ বাড়তো পশ্চিমবঙ্গে। সুতরাং সেটা কিন্তু আমি যেটা বলতে চাইছি যে বাঙালি অবাঙালি, মানে তোমাকে পশ্চিমবঙ্গের জন্য একটা বাঙালি নেতা তুমি পেলে না আজও, কিন্তু যে এককভাবে, মানে যেটা বিমান বোস একবার বলেছিল, অমিত শাহও ঠারে ঠোরে ওই একই কথা বলেন, যে আগে বলতেন, বিমান বোসও বলেছিলেন যে আমাদের একটা মমতা প্রয়োজন, যে মমতা বিরোধী নেত্রী ছিল যেরকম, যে সিপিএমকে তাড়িয়েছিল। সুতরাং মমতাকে তাড়ানোর জন্য একটা মমতা প্রয়োজন, সেই মমতাটা কিন্তু বিজেপিও খুঁজে পায়নি এখনো। দাদা, আপনি যেহেতু মানে পুরনো কথাও বলছেন, মানে একেবারে ইন্দিরা গান্ধীর সময়ের কথাও আপনি বলছেন, আপনি বহু বছর দেখেছেন। ইন্দিরা গান্ধী যখন চলে গেলেন তারপরে 84 সালে আপনি কিন্তু দিল্লিতে গিয়ে ঢুকলেন, একদম দিল্লির মানে একদম রাজনীতির অন্দরে আপনার প্রবেশ। কি দেখলেন তখন প্রথম? না, আমি যে দিল্লিতে যখন গেছি, আমি 84 সালে সাংবাদিকতা এসেছি, আমি 87 সালে দিল্লি গেছি। এবং ইন্দিরা গান্ধী প্রয়াত হলেন, যখন ইন্দিরা গান্ধী প্রয়াত হলেন তখন আমি সাংবাদিকতা যা ঢুকছি, প্রয়াত হলেন। তারপরে রাজীব গান্ধীকে দেখলাম। একটা জিনিস যত দিন গেছে, একটা জিনিস আমরা বোধহয় ভুল করি, যে অতীতে এইসব ভোটের সময়কার যে সমস্যাগুলো বা টাকা পয়সা দুর্নীতি এগুলো সব ছিল না, এখনই সব হয়েছে, তা কিন্তু নয়। মানে বাবু জগজীবন রামেরও এলআইসির চুরির একটা, হয়তো টাকার পরিমাণটা তখন কম ছিল, যেটা হয়তো তখন হয়তো 10 কোটি, সেটা এখন 1000 কোটি, মানে সেটা তো টাকার মূল্য সেভাবে চেঞ্জ হয়েছে। হয়েছে। এখন কৃষ্ণ মেনন, নেহেরুর ডিফেন্স মিনিস্টার, তাকেও কিন্তু দুর্নীতির অভিযোগে ডিফেন্সের তাকে ইস্তফা দিতে তো হয়েছিল, পরে নেহেরু আবার তাকে ফিরিয়ে এনেছিল, কিন্তু ইস্তফা দিতে হয়েছিল। বিধান রায় টাকা নিয়ে সুটকেসে করে উড়িষ্যায় যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যে ভোটের সময় টাকাগুলো ডিস্ট্রিবিউট করতেন। এবং এই কথাটা বইয়ে লিখেছেন বিধান রায়ের মিডিয়া অ্যাডভাইজার, এবং তিনি, তার বই আছে, মানে ডেজ উইথ চিফ মিনিস্টার্স বলে। এবং সেখানে কিন্তু তার মানে কি এই ব্যাপারগুলো ছিল, এগুলো মানে আরও বেশি পেছনে গেলে তো ব্রিটিশ যুগে যখন বিধানসভা তৈরি হয়েছে, আচ্ছা আমাদের বিধানসভাটা কিন্তু 47 সালের আগেই তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের যে বিধানসভা, সেই বিধানসভাটা তৈরি হয়েছে ব্রিটিশ যুগে। তখন কলকাতা ছিল ব্রিটিশ ক্যাপিটাল, এবং যে কারণে আমাদের রাজভবনটা, ওটা কিন্তু লাট সাহেবের বাড়ি, ভাইসরয়ের বাড়ি, মানে ওটা কিন্তু রাজ্যপালের নয়। এবং যে কারণে আমাদের যে হাইকোর্ট, সেটা তখন সুপ্রিম কোর্ট, এবং সে কারণে আমাদের তো ব্রিটিশ রাজধানী। তো বিধানসভাটা তখন 1800 কত সালে তৈরি হয়েছে, প্রায় 165 বছর হতে চললো বিধানসভার বয়স। এবং আমার খুব মজা লাগে যে যখন প্রথম বিধানসভা তৈরি হয়েছিল, তখন বলা হয়েছিল যে ওই ইডেনের নিচে, গাছতলার নিচে সবাই মিলে বসলেই তো হয়, এত পয়সা খরচা করে কেন একটা এত বড় বিলাসিতা হবে, যদি বাড়ি বানানো হয়, মানুষ খেতে পাচ্ছে না, তাদের জন্য কুইনাইন সাপ্লাই করো, ম্যালেরিয়া হচ্ছে, এই সমস্ত সুরেন ব্যানার্জির বক্তৃতায় ছিল। তো এখন কথাটা হচ্ছে যে সেই সময়টা পেরিয়ে তখন থেকে কিন্তু চুরি হচ্ছে। সুতরাং চুরি ইজ নাথিং নিউ। নিউ মার্কেট হক সাহেবের বাজার, তার টেন্ডার নিয়ে রীতিমতো দুর্নীতির দায় অভিযুক্ত হয়েছিল, এবং সমস্ত যারা তখন চুরির দায় ধরা পড়তো তাদের বেত্রাঘাতের নির্দেশ দিত ব্রিটিশরা, এবং সেই বেত্রাঘাত যে দেবে তারা ভারতীয় ছিল। লাস্টে তারা বিদ্রোহ করে বেত্রাঘাত দেওয়ার লোক পাওয়া যেত না, যে বেত মারবে কে, হ্যাঁ, সেটা নিয়ে আবার ব্রিটিশদের খুব ঝামেলা, সেসব নিয়ে অ্যাসেম্বলিতে রীতিমতো কলহ মারামারি হচ্ছে। সুতরাং আমার যেটা মনে হয় যে আমাদের একটা ভুল হয়, আমরা যেটা ভুল করি, যে আমাদের এই অতীতের যা কিছু ছিল সেটা বড় মোহময় হয়ে যায়, যে এখন সেই দিন আর নেই, বুঝলে, সেই সোনামুগের ডাল নেই, কিন্তু সেই মোহনবাগান ক্লাব নেই। হ্যাঁ, এরমভাবে ভাবলে হবে না, মানে কিন্তু আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে এই চুরিটা ডিএনএর মধ্যে ঢুকে গেছে। একদম ভারতীয় ডিএনএতে, শুধু বাঙালি নয়। মানে আমি তোমায় বলছি যে মায়াবতী তাজ করিডরের দুর্নীতি, মুলায়মের আয়ুর্বেদের দুর্নীতি, বরং আমি বলবো নরেন্দ্র মোদীর এই যে অমানায়, মানে 2014 থেকে আজকের যে জমানা, সেখানে ঘোষিত, যেটা মমতা বা অন্যান্য বিরোধীরা বলেন যে দুর্নীতি মানে চুরিবিদ্যা বড়বিদ্যা যদি না ধরা পড়ে, সুতরাং ধরা পড়েনি তাই, কিন্তু ধরা যদি না পড়ে তাহলে আমি তাকে চোর বলবো কি বলতে করে? তো পারবেন না, জায়গা নেই আজকে বলার। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায়, হ্যাঁ, মানে দু একটা যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছে,
মানে ওই ফরাসি ডিফেন্সের যে বিমান যেগুলো রাহুল গান্ধী তুলছে বা ব্যবসায়ীদের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক, এগুলো কিন্তু মানে একদম এভিডেন্সিয়াল ট্রুথ নয়। এখন এভিডেন্সিয়াল বিতর্ক হতে পারে, বলতে পারো যে সরকার সুযোগ দিচ্ছে না বিতর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আদালতের কোনো নির্দেশ দিচ্ছে না। বরং যদি মন্ত্রিসভায় কোনো অতীতে যেভাবে মন্ত্রীদের ইস্তফা দিতে হয়েছে দুর্নীতির দায়, এমনকি শেষ পর্যন্ত যেটা মনমোহন সিংয়ের সময় কোল স্ক্যাম হয়েছে, 2G স্পেকট্রাম হয়েছে, সরকার বদলে গেল দুর্নীতির জন্য, একদম। কিন্তু সেটা কিন্তু নরেন্দ্র মোদী 2014 সাল থেকে এখনো পর্যন্ত সেই দুর্নীতির অভিযোগটা নেই। কিন্তু অভিযোগটা ওঠে যে এনফোর্সমেন্ট সিবিআই দিয়ে তুমি দুর্নীতির অভিযোগ তুলে তদন্ত করাচ্ছ, কিন্তু তোমাদের যে সমস্ত দুর্নীতির অভিযোগগুলো আমরা তুলছি, বিরোধীরা তুলছে, সেগুলো নিয়ে তোমরা তদন্ত করাচ্ছ না, সেই অভিযোগটা হয়। কিন্তু তদন্ত না করালে বা তদন্তের রিপোর্ট না এলে আমি সাংবাদিক হিসেবে সেটাকে কি করে বলবো যে এটা চুরি? সেই জায়গাটা আপনার থাকছে না। আরেকটা কথা দাদা, আপনার কথা থেকেই আমার মাথায় এলো, ইডি সিবিআই এখন ভয় দেখানোর কাজেই লাগে, অ্যাকচুয়াল কাজ আছে কি তাদের আর? এইটা যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন বিজেপি সিবিআইয়ের নাম দিয়েছিল কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন, কেননা তখন রীতিমতো লেলিয়ে দেওয়া হতো, কংগ্রেস তখন লেলিয়ে দিত বিজেপির বিরুদ্ধে। অমিত শাহকে তো জেল খাটতে হয়েছিল, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তারপরে বেকসুর খালাস পেয়েছে আদালতের নির্দেশে, কিন্তু জেল খাটতে হয়েছিল। তো এখন বিজেপির বিরুদ্ধে তখন কংগ্রেস করেছে, চিদম্বরম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও কিছু কম করেননি এই সমস্ত বিজেপি বিরোধী কার্যকলাপ। এবারে বিজেপি যখন ক্ষমতায় এলো তখন খুব ভালো ছাত্রের মতো আগের মানে যে সিলেবাসের যে সমস্ত লেখাপড়াগুলো হয়েছে সেগুলো সমস্ত শিখে একদম ডবল প্রমোশন নিয়ে সিবিআই আর এনফোর্সমেন্টকে এখন বিজেপি লাগিয়ে দিয়েছে। সুতরাং মানে ওই বিদ্যাটা রপ্ত করে এখন সিবিআই আর এনফোর্সমেন্ট আগে থাকতেই ব্যাক ক্যালকুলেশন। এখন তো বিরোধী নেতারা বলে দেন যে অমুকের এবার এনফোর্সমেন্ট হবে, অমুকের সিবিআই হবে, বিরোধী নেতাদের কাছ থেকে আমরা তথ্য পাই, তার ভিত্তিতে দেখা যায় যে ভবিষ্যতে সেটা হচ্ছে। সুতরাং এবং এমনও ভয় দেখানো হয় যে তুমি যদি বশ্যতা স্বীকার না করো তাহলে এনফোর্সমেন্ট বা সিবিআই লেলিয়ে দেওয়া হবে। এবং ভোটের আগে কেন হবে এটাও তো আমি বুঝতে পারি না। যদি সত্যি সত্যি সিবিআই বা এনফোর্সমেন্ট করতেও হয় সেটা নর্মাল কোর্সেই হবে, যেটাকে বলা হয় ল উইল টেক ইটস ওন কোর্স। এটা কি খুব দৃষ্টিকটু নয় যে ভোটের সময় এমএলএকে মানে দুদিন সে তো এখানেই রয়েছে, সে তো কোথাও চলে যাচ্ছে না, তাকে যদি ওই সময়, এবং এগুলো হচ্ছে কি ভিজুয়াল হয়, সোশ্যাল মিডিয়া প্রচারের হাতিয়ার হয়। কিন্তু কি অদ্ভুত ব্যাপার না, ভাবুন, কোনো কেসেরই কিন্তু কোনো সলিউশন নেই, আলটিমেটলি কোনো সলিউশন আসে না। সাধারণ মানুষ তো দেখছে, সাধারণ মানুষ তো বোকা নয়। এবং এটাও কিন্তু আজকে নয়, বোফোর্সের তদন্তে রাজীব গান্ধী কিন্তু এখনও দোষী সাব্যস্ত নন, তিনি মারা গেছেন, কিন্তু বোফোর্সের তদন্তে কোনো প্রমাণ হলো না যে রাজীব গান্ধী ঘুষটা খেয়েছিল। অথচ একটা ভোট হয়ে গিয়েছিল, গলি গলি মে শোরায় রাজীব গান্ধী চোরায়। তখন তো এই সিপিএমই সবথেকে বড় প্রচারক ছিল, যে কংগ্রেসের সাথে তারা হাত মিলিয়ে ভোট করেছিল। তো সুতরাং এগুলো না আমার কাছে এখন মানে খুবই হতাশাব্যঞ্জক। তার কারণটা হচ্ছে যে প্রমাণ আজকে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগটা কিন্তু প্রমাণিত নয়, তো তাহলে সে জামিন পায় কী করে? সে তো জামিন নিয়ে চলে এসেছে। সুতরাং এগুলো আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে ব্যাক ক্যালকুলেশন করে ভিজুয়াল কিংবা এই সমস্ত এফেক্ট দিয়ে সেগুলো প্রমাণিত হয় না। এখন মাঝখান থেকে অনেক সময় জেলও খাটা হয়ে যায়। লালুর কতদিন জেল খাটা হয়ে গেল, এখনও মামলা চলছে, সে অসুস্থ হয়ে গেল, পার্থ চট্টোপাধ্যায় তো জেল খাটলেন, জেল খাটলেন, তো অথচ প্রমাণিত নয়। তো এখন মানবাধিকারের প্রশ্নও আছে, জানো তো, যেটা মানে সুপ্রিম কোর্টে সাহারার সুব্রত রায় তুলেছিলেন, উনিও তো প্রয়াত হয়েছেন, যে একটা যদি হয় তাহলে সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে আদালত তাকে জেলে রাখতে পারে, কারণ কিন্তু ফাইন্যান্সিয়াল করাপশানে সেটা তো টাকা দিয়েই মিটিয়ে দেওয়া যায়, তাকে টাকা দেওয়ার জন্য নির্দেশ দিতে পারো, কিন্তু মানবাধিকার লঙ্ঘন করে প্রমাণ ছাড়া তাকে দীর্ঘদিন জেলে ধরে রাখা যায় না। এটা 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 একটা লয়ের যে কোনো মানে বেসিক উইজডম, বেসিক জ্ঞান। হ্যাঁ, তো আমি সেই কারণে রাজনৈতিকভাবে যে ব্যবহার করা হয় তাতে কিন্তু আইনের যে মানবাধিকারের যে বেসিক জিনিসটা, এবং আমি কিন্তু এটা ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন বলছি, আমি কিন্তু কোনো দলের পক্ষে বিপক্ষে বলছি না, আমি মানে এটা বরাবর সাধারণভাবে হয়ে বলছি, এটা এসেছে। অতীত হয়েছে, আজও হচ্ছে।
তার মানে আপনি বলছেন ভবিষ্যতে যদি পালাবদল হয় কেন্দ্রে তাহলে তখন আবারও হবে, কোনো পরিবর্তন নেই। হয়েছে তো, সিপিএম যখন বিরোধী দলে ছিল পশ্চিমবঙ্গে, তখন মিসা এবং এসমা এবং সমস্ত যাবতীয় দমন পীড়নের বিরুদ্ধে বলেছে। তারপরে সিপিএম যখন ক্ষমতায় থাকলো 30 বছরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় যখন ডান্ডা মারা হচ্ছে, তখন সেই সিপিএম তখন মানবাধিকারের ইস্যুটা তারা ভুলে গেল। তখন আলম গিয়ে মমতার মাথায় ডান্ডা মারছে। সুতরাং আমি বলি যে শাসক দল, যেটা আলোচনা করছিলাম আমরা, যে 15 বছর ক্ষমতায় থাকার ফলে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অবয়ব, তার যে মুখ, সেটা এখনও মানে ভোটের সময়ও তাকেই সব থেকে প্রথম ব্যবহার করা হয়। কিন্তু তৃণমূলের জেলাওয়ারি যে নেতা, সেখানে কিন্তু ওই শাসক দলের সিনড্রোম তৃণমূল কংগ্রেসের মধ্যেও কিন্তু প্রবাহিত হচ্ছে বা হয়েছে। তার একটা খেসারতও কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আজ দিতে হচ্ছে। অন্যদিকে আপনি সিপিএম এর কথা তুললেন, সেটাও একটু আপনার সঙ্গে আলোচনা করে নিই। আপনার কি মনে হচ্ছে সিপিএম এর কি পরিস্থিতি এইবারের ভোটে? দেখো, এর আগের বারে যখন ভোট হয়েছিল 2019 তো বটেই, 2021-এও দেখেছি যে সিপিএমের বহু নেতাদের একটা মনে হয়েছিল যে আমরা নিজেরা যখন কিছু করতে পারছি না, সুতরাং মমতা আমাদের প্রথম শত্রু, তাকে বিতাড়িত করে বিজেপি যদি এসেও যায়, আসতে দাও, তারপরে আমরা আইডিওলজিক্যাল পার্টি মরে যাব না, আমাদের ভোট ব্যাঙ্ক একটা আছে, আমরা রিভাইভ করব। এবং তার ফলে মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে গিয়েও আমি অনেক মাস্টারমশাইদের সাথে কথা বলেছিলাম। সে একজন তো আমাকে দেখালো যে দেখো ওদের যে লেকটা আছে একটা, সেখানে একটা পদ্ম ফুল ফুটে আছে। বলছে দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই পুকুরের মধ্যেও কিরম পদ্ম ফুটেছে। তো আমি দেখলাম বামপন্থীরা খুব খুশি হচ্ছে যে মানে এখন রাম পরে বাম, এটা একটা স্লোগান হয়েছিল, হ্যাঁ, পাহলে রাম বাদ মে বাম। তো এখন কিন্তু সিপিএমের নেতারা সেই থিওরিটা থেকে অনেকটা সরে এসছে। তারা মনে করছে যে ওইটা কিন্তু বিজেপি করতে গিয়ে আমাদের লেফটের যে নিজস্ব স্পেস, সেইটা কিন্তু আমরা হারাবো। সুতরাং আমাদের ভোট ব্যাঙ্কটা একবার যদি ভোট চলে যায় না, যেটা কংগ্রেসের কাছ থেকেই কিন্তু বহুজন সমাজ পার্টিতে কাঁসিরাম এবং মায়াবতীর কাছে হরিজন ভোটটা চলে গেছিল। তো হরিজন ভোট তো গান্ধীজির ভোট, সেই ভোটটা কাঁসিরাম মায়াবতীর হয়ে গেল, সেটা কিছুতেই কংগ্রেস আর ফিরে আজও পায়নি। সুতরাং বামেদের যে ভোট, বামপন্থী ভোট, তার একটা মতাদর্শগত ভিত্তি আছে, এবং সেই ভোটটা যদি চলে যায়, বরং যদি আমরা নতুন একটা লেফট তৈরি করতে পারি নবকলেবরে নবীন নেতৃত্বকে নিয়ে এসে, এবারে মনে হচ্ছে, আমি ভুল হতে পারি, কেন আমি পোলস্টারও নই আর আমি জ্যোতিষীও নই, কিন্তু মনে হচ্ছে যে বামেদের একটা সুযোগ এসেছে, এইটুকু অন্তত বলতে পারি, একটা রাজনৈতিক পরিসর। কেননা এই ছেলে মেয়েগুলো যারা নতুন এসেছে, সেখানে কিন্তু তাদের কথাবার্তা শুনে বেশ ভালো লাগছে, একটা ইন্সপায়ারিং কথাবার্তা বলছে, এবং তারা কিন্তু বুদ্ধির পরিচয় দিচ্ছে। এবং যেভাবে সিনিয়র নেতারাও ভোটে দাঁড়ালেন না, জায়গা যেভাবে ছেড়ে দিলেন। জায়গা ছেড়ে দিলেন, এবং এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার কথা বিমানদা নিজে বলছেন, বিমান বসু, যে আমাদের সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করা উচিত, এইগুলো কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করব। মানে আমি বলবো যে আমার মনে হচ্ছে যে সিপিএম কটা আসন পাবে আমি ওই সমস্ত, তাহলে আমাকে ওই না না টিয়া পাখি নিয়ে বসতে না, হয়। ওই কিন্তু এক্সিট সেটা, পোলের গল্পে আমরা যাব না দাদা, ওই গল্পের। এক্সিট পোল নিয়ে আমার খুব স্ট্রং ওপিনিয়ন আছে, তুমি যদি সুযোগ দাও আমি বলবো। অবশ্যই বলুন। দেখো, এক্সিট পোল নিয়ে আমি এখন কোনো খবরের কাগজে কাজ করি না, মানে সেভাবে আমি এই খবরের কাগজের এক্সিট পোল, প্রথম কথা হচ্ছে যে সংবাদ মাধ্যম তারা নিজেরা বহু ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেরা এক্সিট পোলটা করে না, রিপোর্টাররা তারা যায় ভোট দেখতে। এবং এক্সিট পোলে যে সমস্ত বেসরকারি সংস্থাকে দিয়ে করানো হয়, আমি তাদের মানে প্রত্যেককেই বলছি না যে তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, তারা ভুল করছে, তারা অবৈজ্ঞানিক, এত বড় কথা আমি বলবো না। কিন্তু এটা আমি বলবো যে এই পুরো পদ্ধতিটাই যে সময়ের মধ্যে যেটুকু স্যাম্পল নিয়ে করা হয়, অথচ চ্যানেলে যখন দেখানো হয় বলা হয় যে আমরা এটা নিজেরা করিনি, এটা অন্য কাউকে দিয়ে করানো হয়েছে। কিন্তু যাদেরকে দিয়ে করানো হয়েছে তারা কটা স্যাম্পল নিয়েছে, স্যাম্পলের মধ্যে কী ভ্যারাইটি আছে, তার কারণ এটা আমি খুব বেসিক, একটা খুব সহজ করে এটা বলছি যে আমি রাজনীতি বিজ্ঞানের ছাত্র। আমরা একটা পেপারই ছিল সার্ভে মেথোডোলজি, সেখানে কি করে সার্ভে করতে হয় সেটা আমাদেরকে শেখানো হয়েছিল। স্ট্যাটিস্টিক্স যারা পড়ে তাদেরকেও শিখতে হয়। এখানে জানো, মানে ধরো একটা মানে আমি বললাম যে লাল গোলাপ দেখলাম, যাদবপুরে গিয়ে লাল গোলাপ দেখলাম, আমি শ্যামবাজারে গিয়েও একটা লাল গোলাপ দেখলাম, আমি হাওড়াতে আমি থাকি সেখানে গিয়েও একটা লাল গোলাপ দেখলাম। সুতরাং আমি একটা সিদ্ধান্ত নিলাম যে অল রোজেস আর রেড।
কিন্তু সাদা গোলাপ যে হতে পারে সেইটা তো ফ্যালাসি হয়ে গেল। সুতরাং এই যে ইন্ডাকটিভ মেথোডোলজি বলে এটাকে, এটার একটা সাংঘাতিক ফ্যালাসি হচ্ছে যে তুমি যে স্যাম্পেলগুলো নিয়েছো সেগুলো মিক্সড স্যাম্পেল নাওনি যথেষ্ট। এবং যেখানে আমাদের রাজ্যে যত বর্গ কিলোমিটার তার থেকে কিন্তু জনসংখ্যা বেশি, পশ্চিমবঙ্গে এটা একটা বিরাট সমস্যা, আয়তনের থেকে জনসংখ্যার যে অনুপাত। সুতরাং এত জনসংখ্যা যেখানে এত রকম রয়েছে এবং এত রকমের জাতপাত ভিত্তিক রয়েছে, এবং যে জাতপাতগুলো অনেক সময় হিডেন আছে আবার, মানে আমাদের এখানে ওইরকমভাবে যাদবরা মানেই মুলায়ম অখিলেশ, এখানে কিন্তু ওইরকম নয়, মানে মণ্ডল হলেই সে অমুক দলের না না না, সাপোর্টার, বোঝা যাবে না আর এখানে। ব্যানার্জি হলেই অমুক দলের। আমাদের এখানে সোশিওলজিক্যালি আমরা অনেক রকমের রয়েছে। এখন এই রকম একটা ক্ষেত্রে সার্ভে করা, হ্যাঁ, এবং সবসময় বলা হয় যে সার্ভে যেটা করা হয় এটা একটা ইনকমপ্লিট সায়েন্স, এটা বিজ্ঞান মানে ওই আবহাওয়া বিজ্ঞানের মতো, হ্যাঁ, মানে তাই তো এটা সমীক্ষা, তাই এটা সরাসরি বিজ্ঞান নয়। নয়। এবারে কথা হচ্ছে যে তুমি সেইটাকে দেখিয়ে ভোটার্স যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটাকে তো তুমি প্রভাবিত করছো। টেলিফোনে ফোন করে তুমি কাকে ভোট দেবো জিজ্ঞাসা করলাম, আর আমি জেনে গেলাম সে বলে দিল, আমি যে মিথ্যে কথা বলছি না, তার ফলসিফায়াবিলিটি বলে যে কথাটা রয়েছে সেটা তুমি জানছো কী করে? তারপরে তুমি টেলিফোনে সার্ভে করছো, তুমি যে সার্ভেয়ার, মানে যারা যারা সার্ভে করছে তারও ভ্যালু জাজমেন্ট থাকতে পারে, সেটা যে সবটাই নির্দোষ তা নয়। কেননা আমি আমি এখানে 2+2=4 নয়, এখানে কিন্তু এরকম নয় যে কপার আর সালফেট মিশে কপার সালফেট হয়ে গেল, এরকম ল্যাবরেটরি নয়। এই ল্যাবরেটরিটা মানুষের ল্যাবরেটরি, এবং সেখানে কিন্তু মানুষের যে ক্রোধ 10 দিন বাদে পরিবর্তন হতে তাদের পারে, তাদের নিজের মতামত মতামত থাকবে, থাকতে তার পারে, একটা ইনফ্লুয়েন্স থাকতে পারে। তাদের ইনফ্লুয়েন্স থাকতে পারে, পোলস্টারদের নিজেদের ইনফ্লুয়েন্স থাকতে পারে। তাও তো আমি রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ বা এক্সিট পোলকে রাজনৈতিকভাবে ব্যবহার করা এবং এখানে টাকার ভূমিকা, এই আলোচনাতে যাচ্ছিই না। মানে খানিকটা না গেলেও নয় দাদা, না, আমরা মানে যখন ধরো আলোচনা করছি ভোটের খানিকটা আগে যাওয়া আমি উচিত। যদি বলি যে ভোটের আগে যদি আমি বলি যে বিজেপির পক্ষে বা মমতার পক্ষে একটা যে কোনো একটা দিকে, আমি কোনো পক্ষ না নিয়ে বলছি, যদি আমি বলে দিই তাহলে সেটাকে তারপরে ভাইরাল করে দেওয়া। আজকাল সোশ্যাল মিডিয়া হয়েছে, আগে সেটা এতটা স্ট্রং ছিল না। এখন অর্ধেক সমীক্ষা তো বুঝতেই পারছি না যে এটা কার সমীক্ষা, সংখ্যা দিয়ে টেবিল করে, হ্যাঁ অমুকে জিতে গেছে তমুকে হেরে গেছে বলে সব। তো এগুলো ইলেকশন কমিশনের তো আগে তো এক্সিট পোলই ব্যান করা উচিত। আগে তো সোশ্যাল মিডিয়াতে সেটা বিজেপি জিতছে বললে বা তৃণমূল জিতছে বললে সবটাই তাহলে ব্যান করে দিক না, মানুষকে অন্তত তাদের নিজেদের মতো করে ভাবার সুযোগ দেওয়া, একটু তাদের ফ্রিলি ভাবার সুযোগ তাদের দেওয়া ভাবা। উচিত। এই যে এক্সিট পোলে মানে ইনফ্লুয়েন্স অফ এক্সিট পোল ইন ভোটিং বিহেভিয়ার, এটা একটা আলাদা বিষয়। কিন্তু আমি মনে করি যে এটা একটা বড় ব্যবসা, কেননা আজকে টিআরপি দিচ্ছে টেলিভিশনে এই এক্সিট পোলটা, মারাত্মক সেটা TRP। তোমার টিআরপি দিলে চ্যানেলের যদি ভিউয়ার বাড়ে, তাহলে ভিউয়ার বাড়লে বিজ্ঞাপনদাতাও বাড়বে, তার মানে ইটস এ বিজনেস। সুতরাং এক্সিট পোল ইজ এ পার্ট অফ ইটস এ বিগ বিজনেস। সুতরাং একটা ভোট মানে একটা ইন্ডাস্ট্রি, তো সেখানে যেরকম একটা ঢাকি লাগে দুর্গাপুজোর সময়, সেরকম একটা এক্সিট পোল লাগে ইলেকশনের সময়। তো আমি নিজে ব্যক্তিগতভাবে এক্সিট পোল ব্যান করে দেওয়ার পক্ষে। আমি মনে করি এক্সিট পোল এনাফ ইজ এনাফ। অন্তত একটা জিনিস হয়েছে যে ওই বুথ ফেরত সমীক্ষা, এখন বুথ ফেরতের সমীক্ষা আবার বলা হয় যে এই এতদিন দেখানো যাবে না, এগুলো একটু নিয়মকানুন করা হয়েছে যাতে ইনফ্লুয়েন্সটা না হয়। কিন্তু এখন থেকে যে প্রি ইলেকশন সার্ভে, সেই প্রি ইলেকশন সার্ভে যেরকম এক্সিট পোল, আচ্ছা তারপরে অনেক সময় ফেজ ম্যানারে ভোট হয়। এখন যদি ধরো উত্তরবঙ্গে ভোট হলো, দ্বিতীয়টা দক্ষিণবঙ্গে হচ্ছে, এবার উত্তরবঙ্গের যে এক্সিট পোল সেটা দক্ষিণবঙ্গের সাথে যাতে প্রভাব না হয় তার জন্য আটকে রাখা হয়। কিন্তু এগুলো হচ্ছে তোমার একটা হচ্ছে এক্সিট পোল, আর প্রি পোল সার্ভে আরও ডেঞ্জারাস। ওটাই তো বেশি ইনফ্লুয়েন্স করে মানুষকে। এখন প্রি পোল সার্ভে তোমাকে প্রেজুডিস করছে না। আচ্ছা আরেকটা জিনিস আছে ভোটার্স বিহেভিয়ারে, আমরাই পড়েছিলাম পলিটিক্যাল সায়েন্সে, যে যারা জিতছে, এটা যদি মানুষের না একটা প্রবণতা থাকে যে হেরো পার্টিকে ভোট না দেওয়া, হ্যাঁ, দিয়ে কি হবে, আমার যে কি ভোটটা তো হবে, জলে আমার যাবে। তাহলে জলে যাবে। সুতরাং আমি এমন লোককে ভোট দেবো যে জিতবে। উইনেনেবিলিটি একটা বড় ফ্যাক্টর। তো সেখানে কিন্তু যদি প্রি ইলেকশন সার্ভে যদি বলে দেয় যে এখানে মমতা হেরে যাচ্ছে, তাহলে মমতা হেরে যাচ্ছে কথাটা যেই বললাম, বা বিজেপি হেরে যাচ্ছে, আমি কোনো দলের হয়ে বলছি না, যে কোনো, এটাই কিন্তু একটা প্রেজুডিসড হয়ে বলা। সুতরাং এই অবজেক্টিভিটিটা আমার মনে হয় রক্ষা করার জন্য। এবং একটা মজার গল্প বলি, আমরা তখন প্রিন্টে ছিলাম, খবরের কাগজে
ওই একজন আমাদের সাংবাদিক বন্ধু গেছে, তো পথিক গুহ, হ্যাঁ, পরে সায়েন্স জার্নালিস্টের নাম, অনেক নাম হয়েছে। তো সেই পথিক গুহ গেছে, তো গঙ্গার ধারে একটা মাঝি নৌকো চালাচ্ছে। তো বলেছে যে তখন তো কংগ্রেস বনাম সিপিএম লড়াই, তখন তৃণমূল জন্ম হয়নি, তো তারপরে হলো তৃণমূল। তো যে কংগ্রেসের দিকে না সিপিএমের দিকে, তো তখন জিজ্ঞেস করছে কর্তা, না নৌকোর যে মাঝিকে জিজ্ঞেস করছে, মাঝি হাওয়া কোন দিকে? তখন মাঝি বলছে, আর বলো না কর্তা, আজ হাওয়া চতুর্দিকে, নৌকা চালাতে কত অসুবিধা। তো ও বেচারা বুঝতেই বুঝতেই পারেনি। পারলো না যে আমরা, তো আমাদের তখন রিপোর্টাররা, হ্যাঁ, তখন প্রতীকদা বলেছিল যে আমি তো ওইটা দিয়ে হেডিং করলাম যে আসলে হাওয়া চতুর্দিকে। তো হাওয়া চতুর্দিকে, এখন হাওয়া, সবারই ভোট ব্যাংক আছে, কারোর ভোট ব্যাংক বেশি হয়, অনেক সময় ভোট ব্যাংক আর আসনও মেলে না, মানে পার্সেন্টেজ অফ ভোট যেটা, সেটা আসনে পরিলক্ষিত হয় না। বিজেপির পার্সেন্টেজ অফ ভোট কিন্তু বেড়েছে। এবং একটা কথা না বললেই নয় যে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি যে সাকসেস স্টোরি, তার কারণ বিজেপির কিছু ছিল না কর্পোরেশনে। সেখান থেকে আজকে অনেকটা হ্যাঁ হ্যাঁ, জায়গা। কলকাতা কর্পোরেশনে 2টো কাউন্সিলর জিতেছিল, এবং সেদিন আবির খেলা হয়েছিল, এবং আডবাণী দিল্লিতে বসে স্টেটমেন্ট করেছিলেন যে কলকাতা মে ভাজপা কা খাতা খোলা হয়। তো সেই খাতা তখন খুলেছিল, এবং সেই জায়গাটা থেকে আজকে বিজেপি 77টা এমএলএ একটা রাজ্যসভায় পাঠাতে পেরেছে, এতগুলো এমএলএ হয়েছে বলে। তো এটা তো ইটস এ সাকসেস স্টোরি, ইটস এ স্টোরি অফ গ্রোথ, এটা নিয়ে কেউ অস্বীকার করছি না। তো বিজেপিকেও তার অংশীদারিত্ব দিতে হবে তার কৃতিত্বের। কিন্তু বিজেপির এত কাণ্ড করেও সারা মাঠে দাপিয়ে ফুটবলটা নিয়ে খেলছে, কিন্তু গোলটা দিতে পারে না। তার কারণটা হচ্ছে বারে লেগে ছিটকে যায়। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে বাঙালির যে মনন। আমাকে একবার আডবাণী বলেছিলেন যে বাজপেয়ীর সাথে পথের পাঁচালী দেখেছিলেন মেট্রো সিনেমা হলে এসে, মিটিংয়ে এসেছিল, তারপরে গেছিল। তো আমাকে বলেছিল যে পথের পাঁচালীটা দেখে জানো, আমি, এটা 50s কথা, তো আমি তখন বুঝতে পেরেছিলাম যে আমরা না হিন্দি বলয়ের মানুষ, আর বাঙালির যে সত্তা, আইডেন্টিটি, বুঝতে একটু সময় লাগবে। এটা ঠিক আমরা একদম মানে স্টিম রোলার দিয়ে বাঙালি বোঝা যাবে না। তো সেই কারণে উনি যেটা বলেছিলেন যে এইখানে আমরা যে হিন্দুত্ব না করে এখানে বরং এই আমরা একটা কালচারাল ন্যাশনালিজম, কথাটা ওনাদের আছে, দীনদয়াল উপাধ্যায়ের থিওরি। উনি বলেছিলেন যে সংস্কৃতি যেটা, সেই সংস্কৃতির মাধ্যমে, হ্যাঁ, আমরা ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ, সেটা যে বিজেপি আজকে করছে না তা নয়, করছে, কিন্তু ডমিন্যান্ট রোল নিচ্ছে উগ্র হিন্দুত্বটা, এটা রিসেসিভ হয়ে যাচ্ছে। এটা কি আপনার কখনো মনে হয়েছে দাদা যে এই যে ধর্ম ধর্ম খেলাটা, এটা রাজনীতির জন্য বড্ড বেশি ক্ষতিকর, সেটা যে দলই করুক না কেন? আমি তো একদম ঘোরতর বিরুদ্ধে, ঘোরতর বিরুদ্ধে। আমি মনে করি যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন যে পার্সোনাল রিলিজিয়ন, ধর্ম না, মানে এমনকি আমি প্রাতিষ্ঠানিক ধর্মের বিরুদ্ধে, আমি কোনো প্রতিষ্ঠানের নাম করব না। আমি মনে করি যেখানেই ধর্মটা প্রতিষ্ঠান হয়, সেখানেই না কোয়েরসিভ অ্যাপারেটাসে পরিণত হয় ধর্ম। ধর্ম একটা শোষণ যন্ত্রের হাতিয়ারে পরিণত হয় যদি সেটা প্রতিষ্ঠান হয়। প্রতিষ্ঠান মানেই তো একটা ট্রাস্ট, তার একটা ট্রাস্টি, প্রায় একটা পলিট ব্যুরোর মতো। সেখানে কোন ট্রাস্টি মেম্বার হবে, সে কে কোন ব্রাঞ্চে যাবে, ওটা সেই ইন্টারনাল নিয়ে পলিটিক্স মারামারি। চলবে। সেখানে ধর্ম কোথায়? আমি একটা স্পিরিচুয়াল ডিসকোর্স, আজকাল সব বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে দেখি, সেখানে যতটা না স্পিরিচুয়ালিটি নিয়ে একটা নিবিড় আলোচনা হচ্ছে, তার থেকে অনেক বেশি হচ্ছে যে ডোনেশান, কত টাকার টার্গেট, রিয়েল এস্টেট, বড় বড় বাড়ি হচ্ছে। সুতরাং সেখানে ধর্মটা কোথায়? এবং হিন্দু মুসলমান সাংঘাতিকভাবে এই যে পোলারাইজেশন, এবং শুধু মুসলমান কেন, খ্রিশ্চানরাও মাইনরিটি, জৈনরাও মাইনরিটি। আমরা বেনারসে, বুদ্ধিস্টরা বেনারসে কিন্তু, হ্যাঁ, বুদ্ধিস্টরা তো আছেন। এবং যেটা অমর্ত্য সেন লিখেওছেন যে আমরা কিন্তু বাঙালির যে সংস্কৃতিটা, সেই সংস্কৃতিতে শুধু ইসলাম নয়, বৌদ্ধরা প্রায় 600 বছর রাজত্ব করেছে ভারত, এই পশ্চিমবঙ্গ, বাংলা, তখন পশ্চিমবাংলা ছিল না, বঙ্গভূমিতে। সুতরাং আমাদের যে সংস্কৃতিটা না, আমরা খুব এনরিচ সংস্কৃতি, আমরা ভাগ্যবান। যেটা আমি বলছিলাম যে মিশ্র জাতি, আমরা না বৌদ্ধ, হিন্দু, এমনকি ব্রাহ্ম, সেটাও একটা আলাদা সেক্ট,
সব সবগুলো মিলিয়ে মিলেমিশে হ্যাঁ, রয়েছে। আমরা একটা অসাধারণ কনফ্লুয়েন্স, মেল্টিং পট বাংলা। আমরা চড়ক নিয়ে একটা অনুষ্ঠান করলাম, একটা পডকাস্ট করলাম, তাতে দেখতে পেলাম দাদা খুব স্পষ্টভাবে চড়কের যে রীতিগুলো তার সঙ্গে মহরমের রীতির ভয়ঙ্কর মিল রয়েছে। আছে তো, তাহলে আমরা তো কাউকে বাদ দিতে পারবো না, সবাই তো আমাদের এখানকার। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আমরা মানে আমি এর আগেও এই কথাটা একাধিকবার বলেছি, এখনও আমি বলছি, ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে যত মত তত পথ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ইসলাম ধর্মেও দীক্ষা নিয়েছিলেন, এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ খ্রিস্ট ধর্ম, প্রত্যেকটা ধর্ম এবং ঠাকুরের যে সম্পর্কে যে লীলা প্রসঙ্গ, হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুরের লীলা প্রসঙ্গর যে বই, তাতে প্রত্যেকটা সাধন মার্গের কথা রয়েছে। এবং ইসলাম ধর্মের যে গুরু গোবিন্দ রায়, তার কাছ থেকে উনি দীক্ষা নিয়েছিলেন, তখন তিনি নামাজ পড়েছেন। তার মানে কি তিনি মুসলমান হয়ে গেছেন? তা নয়, কিন্তু হিন্দু তিনি ছিলেন, হিন্দুই গুরু, কিন্তু তিনি কিন্তু অ্যান্টি মুসলমান নন, বরং প্রত্যেকটা সাধন মার্গে কী কীভাবে মানে মোক্ষলাভ হতে পারে সে ব্যাপারে কিন্তু তিনি সেটা নিয়ে গভীরভাবে অনুসন্ধান উনি করেছেন, টেস্ট করে দেখেছেন যে টেস্ট করে সবগুলোর দেখেছেন মধ্যে কি পার্থক্য আছে, কি মিল কি আছে। মিল আছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু। এমনকি স্বামীজির যে শিকাগো বক্তৃতা, সেখানে তো একবার স্বামীজি বলেই দিয়েছেন যে তোমরা যারা আমার সামনে খ্রিশ্চানরা সবাই বসে রয়েছো, আমি কিন্তু একটা কথা বলছি, আমি হিন্দু, কিন্তু আমাদের হিন্দু ধর্ম কিন্তু কখনো ধর্মান্তরণে বিশ্বাস করে না। আমরা কিন্তু তোমাদের খ্রিশ্চানকে হিন্দু হতে বলছি না, তোমরা খ্রিশ্চান থাকবে, তোমরা যিশুর উপাসক। আমি হিন্দু, আমি বৈষ্ণব কিংবা শৈব কিংবা শাক্ত, আমরা আমাদের মতো পুজো করব। সুতরাং আমরা প্রত্যেকের আলাদা আলাদা স্পেস আছে। এটা না সামাজিক স্তরে রাখা উচিত, এটাকে রাজনৈতিক আর নির্বাচনী স্তরে নিয়ে এসে আমি এইটাকে আমার মাথাতেই ঢোকে না। কিন্তু এখন বিজেপিকে কাউন্টার করতে গিয়েও কিন্তু ধর্মের আশ্রয় নিতে হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্য, কিন্তু সেটা দেখা যাচ্ছে স্পষ্ট। সেটা করার মানে এটা এটা করারই কোনো প্রয়োজন ছিল না। তবে বিজেপি নেতারা একটা কথা বলেন, বিজেপি নেতারা বলেন যে নেহেরুর আমল থেকে যেভাবে মুসলিম অ্যাপিসমেন্ট হয়েছে, সেই মুসলিম অ্যাপিসমেন্ট অফ নেহেরু এই কাউন্টার ন্যারেটিভটা আমাদের তৈরি করতে বাধ্য করেছে। তার কারণ আমরা অ্যান্টি মুসলমান হব না, কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠতার যে হিন্দু, তাদের প্রতি একদম অবজ্ঞা, শুধু মানে মুসলিমরাই হচ্ছে গিয়ে যেহেতু তারা ভোট ব্যাংক, সুতরাং এই যে অবজ্ঞাটা, এই জায়গাটা থেকেই কিন্তু জনসংঘ বা বিজেপির জন্ম হয়েছে। আমি এই যুক্তিটা মেনে নিলাম, কিন্তু তাই বলে আমি মুসলিম বিরোধী হয়ে তরবারি নিয়ে বেরিয়ে পড়ব, সেটা তো কোনো কাজের কথা নয়। কিন্তু দাদা, এই ভোট ব্যাংকের রাজনীতি কি আমরা তৃণমূলের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি না? হ্যাঁ, যেমনটা কংগ্রেসের সম্পর্কে আগে আলোচনা করছিলাম, যে কংগ্রেসের দিক থেকে সাচ্চার কমিটির রিপোর্ট বলছে যে মুসলিমদেরও সেভাবে উন্নয়ন হয়নি, অথচ কংগ্রেস দীর্ঘদিন ধরে ক্ষমতায়, মনমোহন সিংয়ের সরকার তো 10 বছর ছিল, মুসলিমদের জন্য কতজনের জন্য কটা চাকরি হয়েছে, এসব প্রশ্ন তো উঠেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস, এখানে শতকরা প্রায় 30% মুসলমান জনসংখ্যা। এই জনসংখ্যাটাকে ভাঙার জন্য, মানে এই ভোট ব্যাংকটাকে ভাঙার জন্য বিজেপি তো হালের রাজনীতি শুরু করেছে। এই মুসলমান ভোট ব্যাংকটা একদা সিপিএমের ভোট ব্যাংক ছিল, এবং সিপিএম মানে কমিউনিস্ট পার্টির জন্ম যিনি এখানে দিয়েছেন, মুজফ্ফর আহমেদ কাকাবাবু বলে পরিচিত, তিনি নিজে সংখ্যালঘু সমাজের প্রতিনিধি ছিলেন। এবং মুজফ্ফর আহমেদ টু আজকের সেলিম, যিনি দলের সাধারণ সম্পাদক, এরা সবাই কিন্তু সংখ্যালঘু সমাজকে প্রতিনিধিত্ব করেছে। আমি আবদুল্লাহ রসুল বলে একজন খুব কমিউনিস্ট প্রবীণ নেতার আমি ইন্টারভিউ করেছিলাম, পার্টি কমিউনে থাকতেন পার্ক সার্কাসে। তো মুসলিমরা কিন্তু খুব বড় অংশ একটা সিপিএমের ভোট ব্যাংক ছিল। মমতার সিপিএমকে উৎখাত করা মুসলিম ভোট ব্যাংক নন্দীগ্রামে যখন চললো, এটাও ভুলে গেলে চলে না যে সেই সময়টাও নন্দীগ্রামও কিন্তু মুসলিম অধ্যুষিত একটা গ্রাম ছিল। তো কমিউনিস্ট পুলিশ, মানে সেইভাবে তখন বলা হয়েছে যে তাদের গুলি চললো যে নন্দীগ্রামে, সেখানে তার ফলে মুসলিম ভোট ব্যাংকটা মমতার কাছে এলো। এখানে সাম্প্রদায়িকতাটা আমার যেটা মনে হয়, যেটাই খুব দুর্ভাগ্যজনক, আমি এই রাজনীতিতে এই সাম্প্রদায়িকতার যে ব্যবহার, এই ব্যবহারটাকেরই বিরুদ্ধে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ব্যক্তিগতভাবে, আমি নিজে মানে দায়িত্ব নিয়ে বলছি,
যে সম্পূর্ণ একজন অসাম্প্রদায়িক মানুষ। আমি নিজে গাড়িতে বসে আছি, একটা জায়গায় নামাজ পড়া হচ্ছে, পারমিশন নেই, তাদেরকে উনি বললেন, বোঝালেন যে পারমিশন ছাড়া যত্রতত্র নামাজ পড়ার লাইসেন্স কিন্তু দেওয়া উচিত নয়। সুতরাং আমি ব্যক্তি মমতা একটা জিনিস, কিন্তু বিজেপি যখন দেখছে যে 30% মুসলমান এবং সেটাতে হিন্দু ভোট শতকরা 70%, তাহলে মমতাকে বেগম বলা, তার যে নামাজ পড়ার ছবি দেখানো, সেই দেখানোটা কি সাম্প্রদায়িকতা না সাম্প্রদায়িকতা নয়? সেটা কি বিজেপির ধর্মনিরপেক্ষতা? সুতরাং এটা না মানে একটা মুদ্রার এপিঠ এবং ওপিঠ। হিন্দু ন্যাশনালিজম মুসলিম সেপারেটিজমকে বাড়ায়, মুসলিম বিচ্ছিন্নতা। এবং এটা আজ বারবার আমি বলছি যে এটা সুমিত সরকার, মানে ঐতিহাসিক সুমিত সরকার বঙ্গভঙ্গের সময়কার উনি দেখিয়েছেন যে মুসলিম বিচ্ছিন্নতার জন্য কি হিন্দু মেজরিটারিয়ানিজম দায়ী? আমি অনুশীলন সমিতি সেই সময়কার সব কথা, মানে আঙুল মা কালীর কাছে কেটে, আঙুল কেটে সেই লাগিয়ে স্বাধীনতা সংগ্রামে যাচ্ছে, বলছে যে এইটা করলে হিন্দু মহাসভা নাম দিচ্ছ, তাহলে তো তুমি নিজে মুসলিম কমিউনিটিকে স্বাধীনতা আন্দোলন থেকেই সরিয়ে দিচ্ছ। তাহলে হিন্দু মেজরিটারিয়ানিজমটা কি সাম্প্রদায়িকতা নয়? মুসলিমদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া। সুতরাং এটা খুব গভীরভাবে ভাবার বিষয়। এইখানে যেটা হয়েছে যে এই যে হুমায়ুন কবির যেটা করছেন, সেটা সাম্প্রদায়িকতা না মুসলিম ভোট ব্যাংক পলিটিক্স? কি এটা 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 বেনিফিশিয়ারি কার জন্যে করছে? এবং ভিডিও ফুটেজও এসেছে, সেটা সত্য মিথ্যে আমি বলা যাচ্ছে না, আমি বলছিও না, কিন্তু এটুকু তো বলা যায় যে এই যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওএসি যে হায়দ্রাবাদে বিজেপি নগর নিগমের ভোটে বিপুলভাবে জিতেছিল হায়দ্রাবাদে, এবং সেখানে ওএসি একটা বড় ফ্যাক্টর হয়েছে, এটা তো অ্যারিথমেটিক্যালি বোঝা যাচ্ছে, ভোটটাকে ভেঙে দিই। সুতরাং আজকে যদি এই মুসলিম ভোট ব্যাংক, আমি বলবো মুসলিমদের হয়ে, আচ্ছা মুসলিমদের হয়ে তুমি যখনই মমতার বিরুদ্ধে বলছে, মমতা তো গত 2 বছর ধরে জগন্নাথ টু মহাকাল যেভাবে মন্দির নির্মাণ করেছেন, সেখানে তো সেটা তো আবার মুসলিম পলিটিক্স না। সুতরাং এই যে তুমি যেটা আগে আলোচনা করছিলে না, ওটা আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত, যে ধর্ম ইট শুড বি পার্সোনাল। এখানে না এটা কারো ক্ষেত্রেই ভালো লাগছে না, সবার ক্ষেত্রেই চোখে লাগছে। ভোটের রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা একেবারেই অন্যায়। এখন গান্ধীজি রামধুন করে দিয়েছিলেন, রামরাজ্য বলেছিলেন, সুতরাং গান্ধীজি হিন্দু সাম্প্রদায়িকতার কার্ড খেলেছিলেন, সেটা যদি হয়, তাহলে আরএসএসরা এত ঘোরতরভাবে আবার গান্ধীজির বিরোধিতা করলেন কেন? আমি বিতর্কে যাচ্ছি না, গান্ধী হত্যার বিতর্কে যাচ্ছি না, কিন্তু এটা তো ঘটনা যে গান্ধীর বিরুদ্ধেতা করতে শুরু করলো নোয়াখালী। এমনকি গান্ধীর স্টেটমেন্ট আছে, যদি দেশভাগ হয়ে যায় তাহলে আমি পাকিস্তানে গিয়েই বসবাস করব। সুতরাং এখানে কে হিন্দু আর কে মুসলমান, মানে এই সাধারণ মানুষে পিপল টু পিপল। আমি পাকিস্তানে 7 বার পাকিস্তান গেছি, আমি আপনার তো বইও আছে। এখন সেইখানে পাকিস্তানে গিয়ে কিন্তু আমি সাধারণ মানুষের মধ্যে কোনো বিভেদ দেখিনি। আমাদের এখানে আকবর নাম হয়, ঔরঙ্গজেব নাম কারো হয় না। ওখানে প্রেস ক্লাবের যে সাংবাদিক, সে কিছুদিন নাম বলছে না, মুসলিম বলে একটা কাগজ, আমাদের যেমন হিন্দু কাগজ আছে, ওদের ওখানে মুসলিম কাগজ আছে। তো মুসলিম কাগজের এডিটার, সে মধ্যাহ্নভোজন করার পরে বলছি তোমার নামটা কি বলো না, মুসলিম কাগজের এডিটার বললে তো হবে না। বলছে না, নামটা বলতে লজ্জা লাগছে, কেননা আমার যে নাম না সেটা তোমরা হিন্দুরা আবার ভালো চোখে নাও না, বিশেষ করে ভারতীয় হিন্দুরা। কী নাম? বলছে ঔরঙ্গজেব। তো এখন কথাটা হচ্ছে যে আমরা কতটা মানে তো সিলি জায়গায় চলে গেছি, ভাবো। মানে একটা মানুষ, তার নাম ঔরঙ্গজেব হলে আমি তাকে এক চোখে দেখব, আর আকবর হলে আর এক চোখে দেখব। তো এত মায়োপিক অ্যাপ্রোচ টু ইলেকটোরাল পলিটিক্স, আমার মনে হয় যে এটা এখন সময় এসেছে। এনাফ ইজ এনাফ। মানে আমি খুব ক্লান্ত, মনে হচ্ছে যে সাংবাদিকতাটারই মানে প্রায় শেষ করে দেওয়া উচিত আমার জীবন থেকে, অন্তত সাংবাদিকতা থেকে দাও বিদায় বলতে চাইছি, এরকম একটা জায়গায় চলে। অ্যাকচুয়ালি আপনি যে কথাটা বললেন, মিডিয়ার অবস্থা খুব খারাপ হয়ে গেছে মনে হ্যাঁ, হচ্ছে। কেননা মিডিয়াও তো এগুলোতে রীতিমতো মানে একই মা মনসা ধূপের ধুনো দিচ্ছে তার মধ্যে। একেবারে। এবং মিডিয়া কি হয়েছে, আগে সাংবাদিকরা, আমরা রিপোর্টাররা, আমরা একটা
খবরের কাগজে চাকরি করতাম, তখন খবরের কাগজ ছিল, পরে ইলেকট্রনিক এলো, ইলেকট্রনিক পর ডিজিটাল এলো, ডিজিটালের পর সোশ্যাল মিডিয়া এলো, এখন সিটিজেন জার্নালিজম হয়েছে। মাংসওয়ালা সে ক্যামেরায় ছবি তুলে বা মোবাইলে ছবি তুলে ইলেকশন কমিশনকে যদি পাঠিয়ে দেয় যে বুথ ক্যাপচারিং হচ্ছে, তাহলে হি ইজ জার্নালিস্ট, এটা বৈধ। সিটিজেন জার্নালিজমের একটা ওয়ার্কশপে গেছিলাম আমি শিলিগুড়িতে কিছুদিন আগে, সেখানে একজন মাংসওয়ালা এসেছিল, বললো আমি মাংস বিক্রি করি কিন্তু ট্রেনিংটা নিতে চাইছি কারণ আমি সিটিজেন জার্নালিস্ট। তো এখন জার্নালিজমটা এই জায়গায় চলে এসেছে, কিন্তু এখন কি হয়েছে, সংবাদপত্রের মালিক, এটা সংবাদপত্রের মালিকারা অপরাধ দেবেন না, তাদের স্বাধীনতাটাই কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা। এই যে বলে আমরা কিছু জানি না, আমাদের সব সাংবাদিকরা করছে, এডিটাররা করছে। আমি এই 42-43 বছর ধরে চাকরি করছি, সাংবাদিকের স্বাধীনতাটা সংবাদপত্রের মালিকের স্বাধীনতা, এটা বোঝার জন্য মার্কসিস্ট হওয়ার দরকার নেই, এটা কোনো ক্লাস মার্কসিজম বোঝানোর দরকার নেই। আমরা মজা করে বলতাম যে এখন কর্পোরেটাইজেশনও হয়ে গেছে। আগে তো খবরের কাগজের মালিকেরা সম্পাদক হতেন না, সম্পাদক বিবেকানন্দ মুখোপাধ্যায় হতেন, সম্পাদক মানে যারা প্রফেশনাল জার্নালিস্ট হতো। টাইমস অফ ইন্ডিয়া প্রথম এই মডেলটা চালু করলো, যে দেখা গেল যে মালিক সে হয়ে গেল চিফ এডিটর। এখন তার ফলে যেটা হলো যে সংবাদপত্রের মালিক সে হচ্ছে সম্পাদক। এবারে আমি সাংবাদিক, আমি তাহলে কী হচ্ছে, একটা কর্পোরেট ওনারশিপ হয়ে গেল, অমুকের চ্যানেল, তমুকের আপনার খবরের কাগজ। স্বাধীনতাটা তো চলে তাহলে আমি যাবেই। আমি আমি কর্পোরেট মিডিয়ার, আমি একটা কর্পোরেট এডিটর, কর্পোরেট ম্যানেজার, তারপরে মানে আমি একটা ম্যানেজেরিয়াল পোস্ট বিলং করছি, এরকম একটা জায়গায় চলে যাচ্ছে। এবং আমার যারা সাংবাদিক তাদেরকে আমি বলতে পারি নিউজ এক্সিকিউটিভ। তাই তো থাকে তারা রেজিগনেশন এখন এখন। তারা এখন কাঁধে ঝোলান না নিয়ে একটা অ্যাটাচি নিয়ে যেতে পারে। হ্যাঁ, তারা একটা কর্পোরেট স্টাইলে, হ্যাঁ, টাই ফাই পরে হাতে অ্যাটাচি নিয়ে আমাদের মানে অতীতের যেসব সিনেমায় গুরুদত্ত কিংবা উত্তম কুমার কিংবা দেবানন্দ রিপোর্টার, হ্যাঁ, প্রচুর সিনেমা হতো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা, সেখানে কিন্তু তাদের যে বেশভূষা সেসব এখন আর সাংবাদিকদের ওরকম করলে আর সাংবাদিক হবে না। এখন কর্পোরেট স্টাইলে জার্নালিজম হয়ে গেছে। এখন এই যে কর্পোরেটাইজেশন মানেই যে খারাপ, আমি সে কথা বলছি না, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এখন একটা খবরের কাগজের ধরো আমি অমুক শাসক দল, আমি বললাম যে আমি মানছি না, আমি অ্যান্টি এস্টাবলিশমেন্ট, ট্র্যাডিশনালি কাগজ, আমি এমার্জেন্সির সময় আমাদের কাগজকে জেলে পড়া হয়েছিল, আমাদের এই হয়েছে সেই হয়েছে, সুতরাং তো বললো যে তোমাদের তাহলে টেন্ডার যে দেয়া হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, সেই টেন্ডারের পেজ বিরাট করে সেই সংবাদপত্রে ছাপা হয়, এবং সেই ইংরাজি সংবাদপত্রটি কান্নাকাটি শুরু করে দিল, যদি টেন্ডার বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ছেলেপুলেগুলো মাইনে তাদের দেবো কী করে। এবং সেখানে যিনি এডিটর ছিলেন তিনি যথেষ্ট অ্যান্টি এস্টাবলিশমেন্টের মানে ঘরানার খুব কৃতি সাংবাদিক সম্পাদক। তো আমাকে বললো যে আমার কাছে এখন দেখতে হবে যে আমি এতগুলো ছেলেমেয়ে যদি মাইনে দিতে না পারে মালিক, তাহলে আমাকেও কম্প্রোমাইজ করতে হচ্ছে। বাধ্যতা কোন তাহলে পর্যায়ে? এখন এবং সরকার পক্ষ বলে দিল যে আমরা টেন্ডারটা দেব না, আমরা টেন্ডারের ওয়েবসাইট চালু করব, ফ্রি ওয়েবসাইট, সেখানে টেন্ডার আসবে, তোমাদের টেন্ডারের টাকাটা দেবো না। সুতরাং সবচেয়ে বড় উপায় এত, এখন এই যে একটা মোড অফ প্রোডাকশন, একটা উৎপাদন ব্যবস্থা, সেই উৎপাদন ব্যবস্থায় তুমি রেভিনিউ পাবে, তুমি আচ্ছা এবারে যদি আমি টাকাটা নিই তারপরে কতটা বিরোধিতা করতে পারবো সেটা দেখা যাবে। ভোটের সময়ও নির্বাচনীতে একটা প্রাইম মিনিস্টারের জনসভা হলেও সেটা আমি তো প্রত্যেকটা খবরের কাগজে দেখি যে কারা কারা বিজ্ঞাপনটা পেয়েছে আর কারা কারা বিজ্ঞাপনটা পায়নি বা কারা কারা নেয়নি, নানা রকম হতে পারে, তার থেকেও বোঝা যায় পলিটিক্যাল লিনিং, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। সুতরাং রাজনৈতিক এগুলো অতীতেও ছিল, গান্ধীজিও কিন্তু যখন খবরের কাগজ বের করেছে তখনও বিড়লারা বিজ্ঞাপন দিয়েছে, বিড়লাদের টাকাতে স্বাধীনতা আন্দোলনের সময়ও খবরের কাগজ বেরিয়েছে। কিন্তু তার সাথে কি আজকের যে শিল্পপতি গোষ্ঠী বা সরকার পক্ষের যে মদতপুষ্ট, এবং এটাও কিন্তু আমি ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন বলছি, আমি কিন্তু এটা কোনো একটা দলকে দোষী সাব্যস্ত করব না, এটা সর্বত্র শাসক সবাই দলের করে। বৈশিষ্ট্য। এখন তার ফলে রিপোর্টাররা কি করবে, রিপোর্টারদের ক্ষেত্রে তাহলে খবরের কাগজে যদি চাকরিটাই আমার না থাকে তাহলে এডিটোরিয়াল পলিসিকে আমাকে মানতে হবে। আমি একটা বেসিক এডিটোরিয়াল পলিসি থাকেই, যতই যাই বলো না কেন, প্রত্যেকটা খবরের কাগজের বা চ্যানেলের থাকেই, থাকেই আমরাও দেখেছি এটা। থাকে পার্টি অর্গান ছাড়া। গণশক্তি জাগবাংলা সেটা তো ঘোষিত পার্টি লাইন, কিন্তু যারা ঘোষিত পার্টি লাইন নয় তারা তো নিরপেক্ষ নির্ভীক সংবাদপত্র। গণশক্তি তো দাবি করেছিল যে আমরা নিরপেক্ষ নই, এটা সত্যি কথাই বলেছিল। তার কারণটা হচ্ছে যে আমরা তো পার্টির অর্গান,
আজকে কি একটা চ্যানেল বা একটা খবরের কাগজও আছে যারা নিরপেক্ষ? নিরপেক্ষ নিরপেক্ষ আদৌ হওয়া যায় কি না সেটাও একটা বড় প্রশ্ন। আমি যেটা বারবার বলি যে নিরপেক্ষতা, হ্যাঁ, কেননা তুমি হয়তো ভাবছো যে সে নিরপেক্ষ, মানে একটা লোক রাজনৈতিকভাবে খুব উদাসীন, সেই উদাসীনতাটাও নিরপেক্ষতা নাও হতে পারে। রাজনৈতিক উদাসীনতাটা একটা চূড়ান্ত রাজনৈতিক সচেতনতাও হতে পারে। হ্যাঁ, কিন্তু মানে সে ইচ্ছে করেই চুপ করে আছে। হ্যাঁ, কিন্তু তুমি যেটা বললে একেবারেই ঠিক, যে নিরপেক্ষতাটা তো মানে আমার আমার বিবেকে দংশন হচ্ছে, সুতরাং আমি বিরোধিতা করব, ওগুলো না ভালো লাগে শুনতে। কিন্তু বাস্তবে সম্ভব বাস্তবে নয়। একটা বিজ্ঞাপন যদি বন্ধ হয়ে যায়, খবরের কাগজ বা আজকে সমস্ত যে চ্যানেলগুলো রয়েছে, খবরের কাগজটা আমি বলছি যে না, আমি তখন প্রিন্টে কাজ করেছি, সাবস্ক্রিপশনের টাকায় কাগজ কিন্তু চলে না, বিজ্ঞাপনের টাকায় চলে। গ্রাহক মূল্য যেটা দিচ্ছ সেটা একটা কালি কাগজ সমস্ত, আমি এটা কাউন্ট করে দেখেছিলাম, সেটাতে যদি 100 পয়সা মানে 1 টাকার মধ্যে, মানে সেটা যে সাবস্ক্রিপশনের জন্য হয়তো 2-3%, বাকি টাকাটা রেভিনিউটা তোমাকে জোগাড় করতে হয় বিজ্ঞাপন থেকে, সেই টাকাটা জোগাড় করতে হয়, সেই বিজ্ঞাপনটা দেবে কি? সুতরাং মুন্ডু গেলে খাবোটা কি? সুতরাং আমাকে তো বিজ্ঞাপনের জন্য তাহলে তো কম্প্রোমাইজ করতে হবে। আবার শাসক দলের যদি আমি বিরূপতা অর্জন করি, তাহলে অনেক সময় ব্যবসায়ীরাও বিজ্ঞাপন দেয় না, কেননা ব্যবসায়ীরা মনে করে যে অমুক গোষ্ঠী তারা হচ্ছে শাসক বিরোধী, তাহলে আমি যদি ওখানে বিজ্ঞাপনটা দিই তাহলে শাসক গোষ্ঠী আমাকে এদের বন্ধু বলে মনে করতে পারে, আমার ব্যবসা করতে তাহলে অসুবিধা আমার হবে। ব্যবসা করতে অসুবিধা হবে, তো জল থেকে কুমিরের সাথে লড়াই করে লাভটা কী আছে ভাই? তো এই রকমভাবে একটা স্টেটাস কো, একটা 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 স্থিতাবস্থা চলছে, সেটাকে ভাঙার জন্য আমি একটা বিরাট বিপ্লবী সাজতে পারি, সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করতে পারি, কিন্তু যখন আমাকে চাকরিটা করতে হয়, হ্যাঁ, সেটা কিন্তু সেই সত্যি কথাটা লেখা সম্পাদকীয় স্তম্ভে সেটা সবসময় সম্ভব হয় না। উপায়ও নেই, অনেকের কথা ভাবতেও হয় হয়তো তখন। নিশ্চয়ই ভাবতে হয়। তার কারণটা হচ্ছে যে ওই যে আহ, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প আছে না, যে যাকে ঘুষ নিতে হয়, মানে ঘুষ সাধারণত আমরা যাকে ঘুষ মানে যে নেয় তাকে আমরা নিগ্রহ করি মানসিকভাবে তাকে, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো লেখক যে কেন তাকে ঘুষটা নিতে হচ্ছে, তার যে কম্পালশন, সোশিও ইকোনমিক কম্পালশন, কত গরিব মানুষ সে হয়তো, মানে আমরা আমরা সেইটা দেখি না অনেক সময়। একটা চোর, সে গল্প আছে যে রোজ তার স্ত্রী গায়ে তেল মাখিয়ে দিত, সেই তেলটা মেখে সে আর কি ওই শীত কাটা তখনকার দিনের ছিল, চুরি করতে যাওয়ার সময় তার স্ত্রী তাকে তৈরি করে দিচ্ছে, ইকুইপ করছে, তার পেশা চুরি করা। তো এখন আমি এটুকু বলতে পারি যে চোর খুঁজতে, মানে আমি তখন সবে আর কি খবরের কাগজে চাকরি শুরু করেছি, বাসে করে আসছি হাওড়া থেকে, নামবো হয়তো ডালহৌসিতে, তখন ওই হাওড়া ওই পোস্তার ওখানটায় খুব জ্যাম হতো, আর কনস্টেবল যারা ট্রাফিক কনস্টেবল তারা ওই লরিগুলোর কাছ থেকে পয়সা নিত, আর লরিগুলোর কাছ থেকে পয়সা নিয়ে ওই পোস্তার ওখানে ছেড়ে দিত, তাতে আরও জ্যাম বেড়ে যেত, আর আমরা বাসের জানলা দিয়ে দেখতাম। তো আমার এখনও মনে আছে যে ওই একটি ছেলে, সে তার বোধহয় দেরি হয়ে যাচ্ছে বা কিছু, তারও প্রত্যেকের তো সমস্যা থাকে, সে হয়তো একটা ইন্টারভিউ দিতে যাচ্ছে রঞ্জিত মল্লিকের মতো একটা ইন্টারভিউ সিনেমার, হ্যাঁ, তার হয়তো দেরি হয়ে যাচ্ছে, সে তখন ওখান থেকে থুতু দিয়েছিল ওই কনস্টেবলটার গায়ে, যে তুই এরমভাবে ঘুষ নিচ্ছিস, 50 পয়সা 1 টাকা, তখনকার দিনের হিসেবে বলছি, এখন তো ভিখারিও 5 টাকার কমে ভিক্ষে নিতে চায় না, কিন্তু সেটা তো ইনফ্লেশন আর প্রাইস রাইসের কথা মাথায় রেখেও ভিক্ষা দিতে হয়, কিন্তু সে 50 পয়সার ঘুষ দিচ্ছে বলে থুতু মেরেছিল। তখন একজন বৃদ্ধ, আমার এখনও মনে আছে, আমি উইটনেস অফ দ্যাট এপিসোড, বলছে যে ওকে তুমি থুতু দিচ্ছ 50 পয়সা ঘুষ নিয়েছে বলে, আর এই পোস্তার থানাতে পোস্টিংটার জন্যে যে রাইটার্স বিল্ডিংয়ের পুলিশের সব থেকে বড় কর্তা বসে রয়েছে, সে যে কত কোটি কোটি টাকা এই থানা পোস্টিংয়ের ঘুষ নেয়, তার গায়ে গিয়ে থুতুটা দিতে পারবে? তো এখন কথাটা হচ্ছে যে এটা একটা পিরামিড, হ্যাঁ, ওপর থেকে নিচ পর্যন্ত, তো সেখানে আমাদের চোখে পড়ে ওই সমস্ত পতঙ্গগুলো, হ্যাঁ, তো আর তার করাপশনটা সত্যি দাদা আমাদের জেনেটিক্সে ঢুকে গেছে, এটা থেকে আমাদের বেরোনোর হয়তো আর কোনো উপায় নেই। মানে এখানে কিন্তু আমরা আর ওই অপটিমিস্টিক হতে পারছি না, এমন একটা সিচুয়েশন এসে গেছে। আসলে আমি না মানে আগে যেভাবে ভাবতাম, এখন আমি মনের মধ্যে প্রশ্ন, মানে আমারও
ক্রমশ আমি অপরাহ্নে, জীবনের অপরাহ্নে এসে গেছি। আমার যেটা খালি মনে হয় যে কৌটিল্য অর্থশাস্ত্রে লিখেছিল যে রাজকর্মচারীরা ঘুষ নেয়, এবং সেটা কীরকম বলেছিল যে ঘুষ যেন রাজকর্মচারীর জিহ্বাগ্রে মধু, তো জীবের ডগায় মধুর মতো লাগতো রাজকর্মচারীদের ঘুষটা। তার মানে তখন ঘুষ ছিল কোন সময় সেটা? কৌটিল্যর সময়, তাহলে ভাবো। হ্যাঁ, এবং ধননন্দ যে রাজা, যাকে চন্দ্রগুপ্ত মৌর্যকে বসালো, সে ক্যাবিনেট মিনিস্টারদের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে যে স্যালারিটা, তার থেকে বেশ কয়েকটা মোহর কাটমানি নিত, এবং সেই ধননন্দ সেই মোহরগুলোকে একটা মানে জঙ্গলের মধ্যে একটা জায়গায় মাটিতে পুঁতে দিয়ে আসতো। তো কৌটিল্য তখন আইবি প্রথম স্টার্ট করলো, গোয়েন্দা বিভাগ। হ্যাঁ, সেই গোয়েন্দাদের মানে তখনকার দিনের পাগড়ি পরা একটা, তো ওই যখন গিয়ে যে কে দিয়ে পুঁততো আর কি, তখন যখন আর কি সেই রাজা ফিরতো, ধননন্দ নিজে যেত, ওকে দিয়ে করাতো, করে ওই রথে করে, ঘোড়ার রথে করে যখন ফিরতো, প্রথম যে কাজটা করতো সেটা হচ্ছে যে ওই লোকটাকে মেরে ফেলতো, এবং মেরে ফেলে তাকেও পুঁতে দিয়ে আসতো, যাতে কোনো খোঁজটা কেউ না পায়। সাক্ষী না থাকে। এবং ওই কৌটিল্য যে গোয়েন্দা নিয়োগ করেছিল, সে গাছের ফাঁক দিয়ে সেটা দেখে এসে কৌটিল্যকে রিপোর্ট করলো যে হ্যাঁ, আপনার ইনফরমেশন ইজ কারেক্ট, এরকমভাবে ধননন্দ মোহর চুরি করে। আর ক্যাবিনেট মন্ত্রীরা তারা সব বলে দিল যে আমাদের প্রত্যেক মাসে যে আমরা যে মাইনেটা স্যালারি ড্র করি, তার থেকে প্রাইম মিনিস্টার ধননন্দ সে আমাদের কাছ থেকে এরকমভাবে কাটমানি নিচ্ছে। তো এখন কথাটা হচ্ছে যে এটা হচ্ছে কৌটিল্যের সময়কার। হ্যাঁ, তখন কৌটিল্য ছিলেন এটা ধরার জন্য, আজকে ধরারই কেউ নেই। আজকে কৌটিল্য সবাই দরকার। মোটামুটি মুদ্রার এপিট ওপিট হয়ে গেছে। মানে এখানে মানে হ্যাঁ, মানে ব্রুটাস তুমিও, মানে এরকম একটা পরিস্থিতির শিকার আমরা আর কি। হ্যাঁ, মানে এখন আমাদের কাছে তবে ওই আর কি, মানে একটা অন্তত ওই রচনার, গরুর রচনার মতো লাগবে শুনতে, কিন্তু ওই যদা যদাহি ধর্মস্ব গ্লানিটা মনে করে যে অবতার বরিষ্ঠায় বোধহয় কেউ একজন আসবেন, তিনি আমাদের এই সভ্যতার একটা অন্ধকার একটা গুহার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সেখানে একটা আলোক রেখা, হ্যাঁ, অন্ধকার গুহার মধ্যে হয়তো দেখতে পাবো। দাদা, আমি আরেকটা বিষয় আসবো। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, মানে এটা আপনাকে সামনে পেয়েই প্রশ্নটা আমার মাথায় এলো। আপনি তো বহু বছর ধরে দেখছেন রাজনীতিটাকে। এখন এই যে এত আক্রমণের রাজনীতি, একেবারে পার্সোনাল লেভেলে চলে যাওয়া, এটা কি আগে ছিল? এই প্রশ্নটা না যা করেছো, আমি মানে বলবো যে তুমি একদম স্নায়ুকে স্পর্শ করলে আমার। তার কারণটা হচ্ছে যে এই প্রশ্নটা আমার নিজেরও প্রশ্ন। আমি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে নেহেরু প্রধানমন্ত্রী এবং লেডি মাউন্টব্যাটেন দিল্লিতে আসছেন স্বাধীনতার পর কয়েক বছরের মধ্যেই। তখনকার স্টেটসম্যানে বেরিয়েছে খবরটা, এবং সেই নিয়ে রাজ্যসভায় হইচই চলছে। রাধাকৃষ্ণন, মানে সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি হচ্ছেন রাজ্যসভার ওখানে তখন বসে রয়েছেন, উনি চেয়ারম্যান রাজ্যসভার, উপরাষ্ট্রপতি চেয়ারম্যান। বিরাট হইচই চলছে। নেহেরু তো একটু মাথা গরম ছিল, মানে উনি ঝট করে রেগে যেতেন, আবার রাগ পড়েও যেত, কিন্তু মুখটুক লাল হয়ে যেত একদম। আর লেডি মাউন্টব্যাটেন নেহেরুর জন্যে আসছে, এরকম একটা মানে কথা খুব স্পর্শকাতর একটা। কেননা আমরা সবাই জানি যে একটা নেহেরু এবং লেডি মাউন্টব্যাটেনের সম্পর্ককে ঘিরে বিরোধীদের মধ্যে নানান রকমের গুঞ্জন ছিল। তো এখন হলো কি, বিরোধীরা তারা যখন ওটা তুললো এবং নেহেরুকে বিরাটভাবে আক্রমণ শুরু করে দিয়েছে, এবং নেহেরু প্রচণ্ড রেগে গেছে, তখন মানে মানে অচল হয়ে গেল, মানে রাজ্যসভাটা বন্ধ করে দিতে হলো, চললো না। এবং মানে যখন নেহেরু মানে রাগে থরথর করে কাঁপছে, এবং পি সুন্দরাইয়া তিনি তখন হচ্ছেন সংসদীয় দলের, বিরোধী দলের কমিউনিস্ট নেতা, এবং তিনি সিপিএমের, সুন্দরাইয়া যা তা বলে দিয়েছে একদম লেডি মাউন্টব্যাটেনের, কারণ নেহেরু রেগেছে তো উনিও বলেছেন। তো একটা কলহ, কটুকতা এসব হয়েছে, করে তারপরে হাউস অ্যাডজর্ন করে দেওয়া হয়েছে, তখন চলে এসেছে বাড়িতে। এইবারে দুপুরবেলায় রাধাকৃষ্ণনের ফোন সুন্দরাইয়ার কাছে, যে আপনি তিনমূর্তি ভবনে, নেহেরুর বাসভবনে, প্রধানমন্ত্রীর বাসভবনে আপনি একবার আসতে পারবেন বিকেলবেলায়, তাহলে ভালো হয়। কেননা প্রধানমন্ত্রী আপনাকে চা খেতে আমন্ত্রণ জানাচ্ছেন, তো এলে ভালো হয়। কেননা দুপুরবেলা যেটা হয়েছে এটা খুব একটা সুখকর নয়, এবং ওনারও মানে মনে হয়েছে যে এটা না হলেই ভালো হতো, তো যদি আপনি রাজি থাকেন। এবং প্রথম দিকটাতে কিন্তু সুন্দরাইয়া নিজেও
যাব না এরকম একটা ভাব করে বসেছিল। এবং সুন্দরাইয়ার স্ত্রী তিনিও পার্টি মেম্বার ছিলেন এবং তিনি বললেন যে না না, তোমার যাওয়া উচিত এবং তুমি দেশের প্রধানমন্ত্রী, যা হয়েছে হয়েছে, মানে সেটা তো রাগের মাথায় মানুষ কত কিছু বলে, কিন্তু উনি যখন নিজে ডাকছেন তখন তোমার যাওয়া উচিত। এবং উনি গেলেন। এবং এই যে দুটো ঘটনা বললাম, সুন্দরাইয়া এবং ওনার স্ত্রী তারা দুজনেরই অটোবায়োগ্রাফি আছে, তাতে না এই ঘটনাটা লেখা আছে, আমি পড়েই জেনেছি, আমি তো আর তখন ছিলাম না। এবং তিনমূর্তি ভবনে যখন গেছেন সুন্দরাইয়া লিখছেন যে আমাকে নেহেরু দেখেই আমাকে একদম জড়িয়ে ধরলেন এবং বললেন যে এটা আমি রাগের মাথায় আমি অনেক কিছু বলে ফেলেছি, আমি রেগে গেছিলাম। তখন সুন্দরাইয়াও নিজে বলছেন, হাতটা নমস্কারের ভঙ্গিতে করে বললেন যে দেখুন, আমারও তো এই মানে অরাজনৈতিক কটু কথা সংসদের মধ্যে, আর এটা তো রেকর্ডও থাকে রাজ্যসভায়, নথিভুক্ত হয়, এগুলো অ্যাভয়েড করাই ভালো। তো এটা তো দেখো কত সুন্দর একটা ঘটনা, যেটা একটা মধুরেণ সমাপয়েত হলো। তো মানুষ, আমরা হিউম্যান বিং, দোষে গুণে মানুষ, রক্ত মাংসের মানুষ। আমি যে সবসময় সব কিছু ঠিক বলি তা না, কিন্তু রাজনীতির ক্ষেত্রে মানে কটু কথা বলা, কোথাও একটা আমার যেটা মনে হচ্ছে যে একটা মস্ত বড় এটা একটা সামাজিক সমস্যা। এবং এটা এটা শুধু রাজনীতির ক্ষেত্রেই যে হচ্ছে তা তো নয়। একটা গাড়ির সাথে একটা গাড়িতে ধাক্কা লাগলে দুজনেই গাড়ি থেকে নেমে যে ভাষায় একজন আরেকজনকে আক্রমণ করে এবং যেভাবে কথা বলে, সবাই মনে হয় যেন, মাঝে মাঝে মনে হয় যে সবাই যেন রেগে রয়েছে। হ্যাঁ, দোকান বাজার করতে যাই সেখানেও দেখি যে হয়তো দোকানের মানে একটা আচরণের মধ্যে একটা অসহিষ্ণুতা, এটা তো সেটা রাজনীতির ক্ষেত্রে আরও বেশি করে হয়েছে। কিন্তু রাজনীতিতে কোথাও একটা মানে ওই কালচারটা মানে ভীষণভাবে আমি মিস করি। তার কারণটা হচ্ছে যে আমি কিন্তু দেখেছি নিজের চোখে, মানে এই যে গল্প বললাম নেহেরু সময়কার, সেটা হয়তো আমি দেখিনি, কিংবা হয়তো বিধানসভায় জ্যোতিবাবুর যখন মানে বিরোধী নেতা, সেটা আমি দেখিনি। এবং আমি সেখানেও শুনেছি যে সেই সময়ও কিন্তু বিধান রায় মুখ্যমন্ত্রী, জ্যোতিবাবু বিরোধী দলনেতা, দারুণ সম্পর্ক ছিল। এমনকি সিদ্ধার্থবাবু মুখ্যমন্ত্রী, জ্যোতিবাবু বিরোধী নেতা, তখনও কিন্তু দারুণ রিলেশন। মানে বিধান রায়ের সাথে জ্যোতিবাবুর যে রিলেশন, আবার সিদ্ধার্থবাবু মুখ্যমন্ত্রী, তো তুই তুকারি সম্পর্ক ছিল। হ্যাঁ, তো মানু বলতো আর জ্যোতি জ্যোতি করতো। তো সিদ্ধার্থবাবুকে তো আমরা পরবর্তীকালেও দেখেছি, যখন প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন তখনও কিন্তু জ্যোতি বলেই আমাদের সাথে কথা বলতো, মানে জ্যোতিকে বলে দেবো, জ্যোতিকে। তো তখন কিন্তু বিরোধী নেতা হওয়া মানে শাসক যে নেতা বা বিরোধী নেতার মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ, একটা, আমরা এটাকে খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করেছেন যে আন্দ্রে বেতে করেছেন শব্দটা, সমাজতাত্ত্বিক, উনি বলেছেন যে একটা পলিটিক্যাল সিম্বায়োসিস সংসদীয় রাজনীতিতে দরকার, একটা মিথজীবিতা। হ্যাঁ, একটা রাজনৈতিক মিথজীবিতা, মানে আমি তোমার বিরোধিতা করব, তুমি আমার বিরোধিতা করবে। অটল বিহারী বাজপেয়ী বিদেশ মন্ত্রী হয়েছেন, উনি সাউথ ব্লকে ঢুকেছেন, কেননা উনি যখন বিরোধী নেতা ছিলেন তখনও উনি সাউথ ব্লকে যেতেন, কেননা ওনার বিদেশ নীতি নিয়ে উনি তখন বিরোধী নেতা হিসেবেও অনেক সোচ্চার হয়েছেন। তো উনি ঢুকেছেন, তখন উনি বিদেশ মন্ত্রী হয়েছেন ৭৭ সালের কথা। গিয়ে দেখেন নেহেরুর ছবিটাই নেই সাউথ ব্লকে। তখন বলে এখানে নেহেরুর খুব বড় একটা ছবি ছিল, কোথায় গেল? তখন বললো না, ওটাকে আমরা সরিয়ে দিয়েছি, কারণ আপনি বিদেশমন্ত্রী হয়েছেন, কংগ্রেস সরে গেছে। তখন বললো সে কি, কংগ্রেস সরে গেছে তাই বলে নেহেরুর ছবিটা থাকবে না? নেহেরুর ছবিটা এখানে আবার এক্ষুনি আমি দেখতে চাই। কি করেছো হে? তো এইটা হলেন বাজপেয়ী বিদেশমন্ত্রী হয়ে নেহেরুর ছবিকে তুমি কেন এখান থেকে বাদ দিচ্ছ? আর নেহেরু, বাজপেয়ী তখন নবীন সাংসদ, বক্তৃতা শুনে বলেছিল যে তুমি আমার বিরুদ্ধে বলেছো, কিন্তু তোমার মধ্যে কিন্তু অসম্ভব ভালো বাগ্মিতা আছে। নেহেরু বলছে অসম্ভব ভালো বাগ্মিতা আছে, তুমি কিন্তু একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারো। মানে তখন ও মানে কার্যত বালক বলা যায়, বালক নয়, মানে ভবিষ্যৎবাণী করে আমি বলতে গেছিলেন। চাইছি ভবিষ্যৎবাণী করেছেন। তো এই যে রিলেশনশিপগুলো না, এগুলো আমি দেখেছি। এমনকি আডবাণীর তো একটা মজার গল্প আমি আগেও বলেছি, যে রাষ্ট্রপতি ভবনে আডবাণী আর সোনিয়া পাশাপাশি বসেছে এবং সেখানে ওই সোনিয়া চশমা আনতে ভুলে গেছে। এখন
পড়তে পারছে না, আর প্রোগ্রাম লিফটটা দিয়েছে পড়তে পারছে না। রাষ্ট্রপতি ভবনে না প্রোটোকলের জন্য ওগুলো পড়া খুব জরুরি হয়, কারণ কখন রাষ্ট্রপতি ঢুকবে, কখন প্রধানমন্ত্রী ঢুকবে, কে কখন যাবে, কখন উঠে দাঁড়াতে হবে, কখন জাতীয় সঙ্গীত হবে, ওগুলো সব লেখা থাকে, সেই অনুযায়ী তোমাকে করতে হবে। তো সোনিয়া গান্ধী তো পড়তে পারছে না, বুঝতেই পারছে না যে কখন কি হবে। হ্যাঁ, এক্ষুনি বাজনা বাজতে শুরু করবে, রাষ্ট্রপতি ঢুকবে। তখন আডবাণীকে সোনিয়া গান্ধী বলছে, আমি কিছু পড়তে পারছি না, তো আপনি আপনার চশমাটা একটু দেবেন, আপনার চশমাটা হয়তো আমি দেখতে পারি। আডবাণী চশমাটা খুলে সোনিয়া গান্ধীকে দিলেন, এবং সোনিয়া গান্ধী ওইটা দিয়ে মোটামুটি পড়ে ফেললেন, পড়ে আবার চশমাটা ফেরত দিয়ে দিচ্ছেন। তো দুজনে কিন্তু সাংঘাতিকভাবে দুটো মেরুর বাসিন্দা, রাজনীতিতে ভীষণভাবে তাদের তর্ক বিতর্ক সব হয়ে চলেছে। বোফোর্সের ব্যাপার তখন মানে রাজীব গান্ধীকেই কত আক্রমণ, সেখানে ভাবা যায় যে এইরকমভাবে দুজনের মধ্যে এত একটা মধুর সম্পর্ক। আমি সেদিনকে নরেন্দ্র মোদীকে দেখলাম রাহুল গান্ধীর সাথে কথা বলছেন, রাহুল গান্ধী সংসদে যাচ্ছেন। আমার না দেখে যেন মনে হলো যে একটু আমি আরাম পেলাম, যে এই যে সারাক্ষণ ধরে মানে তুতু ম্যাম্যাঁ, হ্যাঁ, এই তুতু ম্যাম্যাঁটা না, আর বিশেষ করে পশ্চিমবঙ্গের এই নির্বাচনী রাজনীতিতে যে এত মানে আক্রমণ এবং পাল্টা আক্রমণ, বিদেশে কিন্তু অনেক কমে যাচ্ছে। বিদেশে নির্বাচনে জনসভার গুরুত্ব কমে যাচ্ছে, আমার ধারণা আমাদের দেশেও কমবে, কারণ আস্তে আস্তে এখন তো ডিজিটাল হয়ে যাচ্ছে। এখন লোকে যেরকম আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশনটা যেরকম ডিবেট হয়, যে প্রেসিডেন্ট এবং যে ভাবি প্রেসিডেন্ট তাদের মধ্যে ডিবেট হয়, এবং সেই ডিবেটটা লোকে আগে টিভিতে দেখতো, এখন মোবাইলে দেখে কিংবা কম্পিউটারে দেখে, ডিজিটালি দেখে। এখন এইটা তারপরে তুমি যাকে ভোট দেবে দেবে। এই যে সারাক্ষণ ধরে কোটি কোটি টাকা মানে নষ্ট করে ঝগড়া করা, এবং সেই ঝগড়া তা তো অনেকে অসুস্থ হয়ে যায়, অনেকে, এটা কোনো মানে হয় না। অন্তত এইটা একটা পশ্চিমবঙ্গে এবারে একটা সুবিধা হয়েছে যে 7-8টা ফেজে হচ্ছে না। হ্যাঁ, দুটো ফেজে হ্যাঁ, হচ্ছে। তো এইটা একটা অন্তত তবে আমেরিকাতে আবার আমি বলবো ট্রাম্প এসে ওই যে সৌজন্যের যে সেটা সংস্কৃতিটা, একদম নষ্ট করে সেটারও দিয়েছে। আবার 12টা বাজিয়ে দেয়। তার মানে দেখা যাচ্ছে অনেকটা ইন্ডিভিজুয়ালের উপর নির্ভর করে। মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু জ্যোতিবাবুর কাছে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, এটা ভুলে গেলে চলবে না। তখন মানে যখন লড়াই হয়েছে তখন লড়াই হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের সাথেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শেষ বেলায় যে বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে নন্দীগ্রাম সিঙ্গুর সব হলো, উনি কিন্তু গেছিলেন, এবং বুদ্ধবাবুর স্ত্রীর সঙ্গে তো এখনও মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ রাখেন। একটা একটা ন্যূনতম, দেখো তুমি, একটা ইংরেজিতে একটা কথা আছে, লেট আস এগ্রি টু ডিসএগ্রি, লেট আস এগ্রি টু ডিসএগ্রি, মানে এইটুকু যদি আমাদের মধ্যে এই বেসিক সফিস্টিকেশন না থাকে, শালীনতাটুকু রাখলেই যথেষ্ট, তাই যথেষ্ট না? যথেষ্ট যথেষ্ট। এবং যখন দিল্লিতে আমি দেখতাম যখন দোল হয়, হোলি বলে যেটাকে, হোলিতে কিন্তু সেই লালু প্রসাদ যাদবের হোলি, তো বাজপেয়ী আডবাণীর হোলি, সেখানে কিন্তু দলমত নির্বিশেষে সবাই মিলিত হয়, এবং সেখানে কিন্তু কোনো দলীয় কোনো ওই হয় না যে একটা ঘুষাঘুষি মারামারি। আমি সিপিএম জমানায় দেখেছি যে বিরোধী পক্ষর পুকুরে ফলিডল দিয়ে দিল, দিয়ে সব মাছ মেরে দিল। তো এখন এগুলোও কিন্তু হয়েছে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে তো একটা ভায়োলেন্স, একটা হিংসার একটা ট্র্যাডিশনাল রয়েছে, মানে উত্তরাধিকার সূত্রেই আমরা পেয়েছি। আপনি একটা কথা বলুন দাদা, এখানে মানে প্রশ্নটা না করে আমি নিজেকে আটকাতে পারলাম না। আপনি বিহারের ভোট দেখেছেন, সামনে থেকে দেখেছেন, তখন বিহারে যা হতো, আজকে আমাদের রাজ্যে সে ধরনের পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। বাইরে যখন যাই আমরা, তখন এই ধরনের কথাবার্তা শুনতে হয়, কোথাও তো খারাপ লাগছে। না, কিন্তু পশ্চিমবঙ্গে সিপিএম জামানায় ভয়াবহ রিগিং, এবং সে সমস্ত আমরা দেখেছি। অবশ্যই। বুথ ক্যাপচারিং, তারপর বুথ ক্যাপচারিংয়ের প্রথা উঠে গেল, কেননা নকশাল আমলে ভয়ঙ্কর হয়েছে, যুক্তফ্রন্টের সময় হয়েছে, এবং এমনও হয়েছে তো যে জ্যোতিবাবু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ভোটে রিগিং হচ্ছে বলে 70-এর দশকে। তখন অনেকে ভোট থেকে সরে দাঁড়ালো যে এই ভোট করা যাবে না, এত কারচুপি হয়েছে। সুতরাং সিপিএম জমানাতেও হয়েছে, ভোটে কারচুপি হয়েছে। টিএন সেশন প্রথম নির্বাচন কমিশনার, যিনি জ্যোতিবাবুর সাথে, তারও কিন্তু কম লড়াই হয়নি, এবং টিএন সেশনকে জ্যোতিবাবু অ্যালসেশন বলেছিলেন, সেটা কতটা সৌজন্য আমি জানি না। সুতরাং অনেক সময় রাগারাগি এসব হয়, কিন্তু যেরকম, কিন্তু তারও একটা লিমিট ছিল। প্রিয়রঞ্জন দাসমুন্সী বলেছিলেন যে আমি যদি কংগ্রেসে যাই তাহলে আমার নামে কুকুর পোষো, উনি ইন্দিরা গান্ধীর বিরোধিতা করেছিলেন।
জ্যোতিবাবু নির্বাচনী প্রচারে গিয়ে বললেন যে প্রিয়রঞ্জন দাসমুন্সী কংগ্রেসের প্রার্থী হয়েছে ইন্দিরা গান্ধীর। ও বলেছিল ইন্দিরা গান্ধীকে ত্যাগ করে বেরিয়ে এসেছিল আর বলেছিল যে আমি যদি আবার কংগ্রেসে ফিরে আসি তাহলে আমার নামে কুকুর পুষবে, কিন্তু আমি আপনাকে ওকে কুকুর বলতে বারণ করছি, আপনারা সেটা বলবেন না, কারণ আমরা কুকুরকে অনেক বেশি ভালোবাসি। তো এটা জ্যোতিবাবুর খুব বিখ্যাত একটা উক্তি। সুতরাং জ্যোতিবাবুও প্রচুর বিতর্কিত কথা বলতেন এবং সেই সময় ভোটের সময় প্রচুর কারচুপি আমি দেখেছি। বরং তুলনামূলকভাবে এবারে তো দেখো যে লড়াইটা হচ্ছে, সে লড়াইটা কিন্তু এসআইআর নিয়ে হচ্ছে, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন, যেটা ভালো কাজ, সেটা হওয়া উচিত। যে অবৈধভাবে কোনো ভোটার যদি থেকে যায় তাকে তো বাদ দিতেই হবে। কেননা মানে এটা তো হতে পারে না যে আমার ভিসা নেই, আমি আমেরিকায় গিয়ে বসবাস করতে পারি না, তাহলে আমাকে একটা প্রপার নাগরিক হতে হবে এবং বৈধ ভোটার হতে হবে। সুতরাং সেটা নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই। বিতর্কটা হচ্ছে যে যারা ন্যায্য তাদের বাদ যাওয়া, এবং এত অল্প সময়ের মধ্যে এই তাড়াহুড়ো করে এটা করা। তার কারণ দিল্লিতে কিন্তু সবে ক্ষমতায় এসেছে বিজেপি, এখন কিন্তু ওখানে এই এসআইআর কাজ শুরু হয়ে গেছে, মানে এখন তো 5 বছর পরে ভোট হবে, তাহলে 5 বছর ধরে ওখানে এসআইআর হবে, সময় পাবে। তাহলে এই সময়টা এখানে দেওয়া উচিত ছিল। কিন্তু বদনাম যেটা, এটা না, আমি তো দিল্লিতে 40 বছর থেকেছি, বদনামের জন্য আমরা বাঙালি জাতিগতভাবে, রাজনৈতিক দল নয়, কেননা তখন সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ওখানে আমাকে পশ্চিমবঙ্গ থেকে এসেছেন তার মানে আপনি কমিউনিস্ট, এখন আমাকে দেখলে বলে পশ্চিমবঙ্গ থেকে এসেছেন তার মানে আপনি তো মমতা। তো এই যে একটা গায়ে লেবেল দিয়ে দেওয়া, এটা আবার কিছুটা আমরাও দায়ী, মানে আমরা আমাদের আচরণের মধ্যে দিয়ে। আর দ্বিতীয় কথা, একটা জিনিস না আমার এই এখন অনেক দিন দিল্লিতে থেকে যেটা মনে হয়েছে, যে পশ্চিমবঙ্গর সম্পর্কে একটা নেগেটিভ পারসেপশন ইনক্লুডিং প্রবাসী বাঙালির মধ্যেও রয়েছে। কিন্তু বাঙালি যে কত কষ্ট করে এখানে একটা মানে পার ক্যাপিটা ইনকাম, আর দিল্লির পার ক্যাপিটা ইনকাম, আমাকে কেজরিওয়াল বলেছিল যে আমার সারপ্লাস বাজেট, আমাকে কেন্দ্রের দয়ায় দিল্লি সরকার চালাতে হয় না, আর ওই সারপ্লাস বাজেটের একটা বড় অংশ আসে মদের শুল্ক থেকে, কেননা সবথেকে বেশি মদ সবথেকে বেশি বিক্রি হয় দিল্লিতে, সবথেকে বেশি গাড়ি দিল্লিতে, কার পপুলেশন হাইয়েস্ট। সুতরাং ওই একবার লালু বলেছিল না যে দিল্লির রাস্তা যেন হেমা মালিনীর গাল, এরকম আমি হেমা মালিনীর গালের মতো মসৃণ করতে চাই বিহারের রাস্তাটাকে। আমি জানি না এটা কমেন্ট বলে অপবাদ হবে কি না, লালু প্রসাদ যাদব অন রেকর্ড বলেছিলেন এবং এটা নিয়ে সেই সময় অনেক আলোচনা হয়েছিল। না, আমি যেটা বলতে চাইছি যে একটা কোথাও না একটা বাঙালি তো সুয়োরানী দুয়োরানীর গল্প একটা আছে, বরাবরই ছিল। একটা কেন্দ্রের বঞ্চনার একটা কিন্তু ইতিহাস লুকিয়ে রয়েছে। বাঙালির যেন জাতীয় মূল স্রোত থেকে বিচ্ছিন্ন একটা টিম করে হরিয়ানার গভর্নর এই কদিন আগে নরেন্দ্র মোদী দিয়েছে, তাও হয়তো এই মানে পশ্চিমবঙ্গের নির্বাচনের কথা মাথায় রেখে। এবং অনেক জায়গায় বাঙালি টুকটাক আছে, কিন্তু একটা কোনো মানে জায়গায়, আর বাঙালি মন্ত্রীরাও তো কেউ ক্যাবিনেট মন্ত্রী নেই, বিজেপির যে মন্ত্রীরা রয়েছে তারাও কিন্তু রাষ্ট্রমন্ত্রী। একটা ডিটারমিনিং ক্যারেক্টার বিজেপি তো বাঙালি। শ্যামাপ্রসাদ মুখার্জি বলছো তোমরা জনসংঘের প্রতিষ্ঠাতা, তাহলে তোমরা একটাও কোনো বাঙালি, তারপর বিজেপির প্রেসিডেন্টও কিন্তু কোনো বাঙালি হয়নি। আরএসএসের তো সরসংঘ চালক তো সব মারাঠি ব্রাহ্মণরা হয়, একবার শুধু নন মারাঠি হয়েছে আর দক্ষিণী। তো এখানে তো মূলত মারাঠি ব্রাহ্মণরা হয়েছে। সুদর্শন ছিল একজন, যিনি মানে তাও মধ্যপ্রদেশে তিনি বড় হয়েছেন, করেছেন। তো আমার যেটা বলতে চাইছি যে কোথাও একটা বাঙালি আরএসএস প্রধান হতে পারে না, একটা বাঙালি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী হতে পারত। তপন শিকদার, জলু মুখার্জি, দুজন বিজেপির মন্ত্রী হয়েছিল বাজপেয়ী জমায়, তারাও কিন্তু রাষ্ট্রমন্ত্রী হয়েছিল। মমতা ক্যাবিনেট মিনিস্টার হয়েছিল, সেটা তো তৃণমূল কংগ্রেসের। তো এখন কথাটা হচ্ছে যে কোথাও একটা আমার নিজের মনে হয় যে এতগুলো রাজ্যপালে হরিয়ানা সবে হয়েছে, রাজ্যপাল ছেড়েই দিলাম, আমি অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত করে, বাঙালির কি মেধা কম পড়ি আছে? রাষ্ট্রদূত হওয়ার মতো যোগ্য লোক নাই? বাঙালি আইএএস অফিসাররা কোথায়? বাঙালি আইএএস অফিসাররা সব কোথায় চলে গেল? তো কোথাও একটা সচেতনভাবে বাঙালি জাতিকে
মানে জাতীয় মূল স্রোত থেকে আমি আমি কিন্তু শুধু কেন্দ্রকে দায়ী করছি না। বাঙালিও কাঁকড়ার জাত তো, বাঙালির নিজের দোষও আছে। কাঁকড়ার জাতের গল্পটা জানো তো, যে একদম একদম একদম। সুতরাং একটা কাঁকড়া আরেকটা কাঁকড়াকে তুলে ধরে। তো এই যে পরশ্রী কাতর বাঙালি বাঙালি না, বাংলার বদনাম বাঙালিরাই সব থেকে বেশি করে। বেশি করে। কিন্তু আবার এটাও খুব সত্যি দাদা, এই যে ধরুন যা হিংসা হানাহানি এই ভোটের সময় হবে, আমরা এখন থেকেই কিন্তু ভয় পেয়ে রয়েছি। এটাও তো খুব ভুল নয়। মানে কোথাও না কোথাও এবারে ঘটনা এবং কথা না, কিন্তু মিলে এবারে কি যায়। হিংসা হবে? বলা এই যায় যে না, এত ভয় তো লাগে। যে না, ঠিক তোমার কথা ঠিকই। আমরা ঘর পোড়া গরু, আমরা তো সিঁদুরে মেঘ দেখে ভয় পাই, এবং হিংসা তো আমাদের ডিএনএতে আছে, সুতরাং রাজনৈতিক ডিএনএতে। সুতরাং কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যাতে হিংসার পথে প্রবৃত্ত না হয়, সেটুকু অন্তত আমি আমি নিজে প্রচণ্ডভাবে অহিংস ব্যক্তি। আমি মানে আমার রক্ত দেখলেই আমার কীরকম মানে ভয় লাগে, নিজে হাত ফুটিয়ে বের করতে পারি না। শুধু আমি একটা নিরীহ, একটা প্রচণ্ড কাপুরুষ বলতে পারো, হ্যাঁ, মহাপুরুষও নই কাপুরুষও নই, কিন্তু আমি ভীতু বাঙালি, হ্যাঁ। সুতরাং এই রক্ত টক্ত মারামারি এগুলো থেকে আমি সহস্র যোজন দূরে থাকতে ভালোবাসি। এটা হয়তো আমরা সবাই ভালোবাসি। সুস্থভাবে যেটা হতে পারে সেটা সুস্থভাবেই হোক না, তাতে তো মানুষের লাভই হবে, ক্ষতি তো নেই। হ্যাঁ, সেটাই। গণতন্ত্রে মতামত থাকে। আমি একজন ভোটার, আমি গিয়ে একজন কাউকে ভোট দেব, সেটা আমার ব্যক্তিগত অধিকার। কিন্তু এই যে ঘুম থেকে উঠেই চায়ের দোকানে গিয়ে মারামারি শুরু করা, আমি না এটা কোনো অর্থ খুঁজে পাই না। মানে এটা এটা আমার যদি অন্য কোনো কাজ থাকে, আমি ব্যবসা করি, আমি যদি ভালো একটা চাকরি করি, হোয়াইট কলার জব থাকে, একটা ডাক্তার তাকে ডাক্তারি করতে যেতে হবে, যে নার্স তাকে নার্সিংয়ের কাজে যেতে হবে, যে শিক্ষক তাকে পড়াতে যেতে হবে, তাহলে আমি ঘুম থেকে উঠেই আমি এই তৃণমূল না বিজেপি এই যে শুরু করে দেওয়া, হ্যাঁ, আমি না এটার বিরুদ্ধে। আমার কথাটা হচ্ছে যে মানে শত পুষ্প বিকশিত হোক, বিভিন্ন মতামতের প্রকাশ ঘটুক, কিন্তু তাই বলে আমাদের এই মারামারি করে নাক ফাটিয়ে দিলাম, হ্যাঁ, আমার পাড়ায় আয় আমি দেখে নেব, এই মাস্তানিটা বোধহয় বন্ধ হওয়াটা খুব জরুরি। একেবারেই দাদা, আজকে এত ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এত কিছু জানতে পারলাম, এত কিছু বিষয়ে আলোচনা হলো, সময়টা কোথা দিয়ে কেটে গেল টেরই পেলাম না। খুব ভালো থাকবেন। আর আপনার অনেক অভিজ্ঞতা রয়েছে যেগুলো আজকে জানা সম্ভব হলো না, সেটা নিয়ে পরে আমরা আবারও একসঙ্গে বসবো। অনেক নিশ্চয়ই। ধন্যবাদ দাদা।